আমরা ভার্সিটিতে স্কুল কলেজে যেসব পড়াশোনাগুলি করে আসি, এই পড়াশোনাগুলি আসলে আমাদের জব সেক্টরে খুব বেশি কাজে লাগে না। 2019 সালে আমি 4-5টা কোম্পানিতে আমি অ্যাপ্লাই করেছি। প্রথম 3টা কোম্পানি মাল্টিন্যাশনাল ছিল। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে 3টা কোম্পানিতে আমার অ্যাপয়েন্টমেন্টের জন্য অফার লেটার এসেছিল। বাট আমি তোমার কাছ থেকে জানতে চাই যে অনেকগুলি কোশ্চেন আমার আছে, যেমন হচ্ছে তোমার ইউনিভার্সিটির মাইন্ড সেট আপটা কেমন ছিল, আর শুরুতে আমরা যখন হচ্ছে থতমত খাচ্ছিলাম যে ছোট ছোট দেশীয় কোম্পানিগুলিতে অ্যাপ্লাই করার জন্য, সেই জায়গায় তুমি ট্রাই করেছিলে মাল্টিন্যাশনাল কোম্পানি, এবং এই বিষয়গুলো, এই যে তোমার যে 6 বছরের একটা সুন্দর এবং বর্ণাঢ্য যে এক্সপেরিয়েন্সটা আছে, সেখান থেকে আমি জানতে চাই। এছাড়াও আমরা যে ফ্রেশার যারা আছেন তাদেরকে আমরা বিভিন্ন ইনফরমেশন দিতে চাই, তারা কি এমন অনেক বিষয় নিয়ে আমরা আলোচনা করব যেগুলো তাদের জন্য অনেক ইনফরমেটিভ হবে। সালামু আলাইকুম, ওয়েলকাম টু দ্য সাধারণ শো। সাধারণ শো এর নতুন পর্বে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি আনোয়ার জাহিদ। আজকে আমাদের এই পর্বে অতিথি হিসেবে আছেন স্প্যানিশ বেসড একটি মাল্টিন্যাশনাল কোম্পানির একজন তরুণ এবং প্রতিভাবান ইঞ্জিনিয়ার, যিনি কাজ করছেন টরিসিডে। টরিসিড এমন একটি কোম্পানি যারা বিশ্বব্যাপী 29টি দেশে তাদের কার্যক্রম পরিচালনা করেন। এছাড়াও সারা বিশ্বে তারা 130টির মতো দেশে তাদের পণ্য রপ্তানি করে থাকেন। আর আজকে আমাদের এই পর্বে অতিথি হিসাবে আছেন জনাব আবিদুর রহমান, একজন তরুণ প্রতিভাবান ইঞ্জিনিয়ার, যিনি টরিসিড বাংলাদেশ লিমিটেডের প্রোডাকশন এবং ডিএসসি ডিপার্টমেন্টের ম্যানেজার হিসাবে আছেন। আমরা আজকের এই পর্বে ওয়েলকাম জানাচ্ছি জনাব আবিদুর রহমান আবিদকে। সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আবিদ, কেমন আছো? আছি আলহামদুলিল্লাহ, ভালো। ধন্যবাদ আমাকে এই ধরনের একটা শোতে ইনভাইট করার জন্য। তোমার এই শোতে আমার চেয়েও অনেক কোয়ালিফাইড, অনেক এক্সপিরিয়েন্স পিপল আসার কথা ছিল, তারপরেও আমি সুযোগটা পেয়ে হাতছাড়া করিনি। শুরুতেই রাজি হয়ে গিয়েছি। আর আমার খুবই স্বল্প সময়ের পথ চলা, এই পথ চলার মধ্যে যতটুকু এক্সপিরিয়েন্স, যতটুকু দক্ষতা আমি অর্জন করেছি, আমি চাই যে তোমার দর্শক যদি এর থেকে কিছু শুনে, কিছু জেনে, যদি তাদের পরবর্তী স্টেপের জন্য কোনো বেনিফিট খুঁজে পায়, আমি এতেই খুশি হব। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ আবিদ। আর আমি রিয়েলি থ্যাঙ্কফুল টাইম ম্যানেজ করে আজকে সময় দেওয়ার জন্য। আমি শুরুতে তোমার যে ক্যারিয়ারটা আছে, সেই ক্যারিয়ারের ব্যাপারে তুমি যদি সামারিটি একটু বলো তোমার ব্যাপারে, যেমন তুমি ক্যারিয়ারটা কিভাবে শুরু করো, জাস্ট শর্টকাটে একটু বললে আমাদের অডিয়েন্স যারা আছেন এবং আমার যে কোশ্চেনগুলো তোমার কাছে আছে সেগুলো আমি করতে মনে হয় যে স্বাচ্ছন্দ্য বোধ করবো। ক্যারিয়ারের যদি আমি স্টার্ট আপ থেকে বলতে চাই, একদম শুরু থেকে বলতে চাই, আমি আসলে কখনোই চিন্তা করিনি যে আমাকে জব করতে হবে, আমাকে বিজনেস করতে হবে। আমার একদম শুরু থেকে আমার একটা প্যাশন ছিল যে আমি ইনফরমেশন, নলেজ, এক্সপিরিয়েন্স, এক্সপেরিমেন্ট, সায়েন্টিফিক্যাল এক্সপেরিমেন্ট, এই ধরনের বিষয়গুলি নিয়ে প্র্যাকটিক্যাল করা, এক্সপেরিমেন্ট করা, এগুলিতে আমার ফোকাস ছিল অনেক বেশি। সো যখন আমি ভার্সিটি লাইফ শেষ করি, তারপর আমার এরকম কোনো টার্গেট ছিল না যে আমাকে কোনো না কোনো জায়গায় জবে ঢুকতেই হবে। বাট তারপরও গতানুগতিক নিয়মে, গতানুগতিক ধারায় আমি চেষ্টা করি যে ঠিক আছে, যে কোনো কোম্পানিতে যদি হয়, কোনো বাজ বিবেচনা না করেই কিন্তু আমি টরিসিড, আরো অনেকগুলি মাল্টিন্যাশনাল কোম্পানিতে আমি অ্যাপ্লাই করেছি, লোকাল কোম্পানিগুলিতে অ্যাপ্লাই করেছি। তো আলহামদুলিল্লাহ, তুমি সালটা কি মেনশন করবে? হ্যাঁ, 2019 সালে আমি 4-5টা কোম্পানিতে আমি অ্যাপ্লাই করেছি। প্রথম 3টা কোম্পানি মাল্টিন্যাশনাল ছিল। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে 3টা কোম্পানিতে আমার অ্যাপয়েন্টমেন্টের জন্য অফার লেটার এসেছিল। বাট সবকিছু বিবেচনা করে, যেহেতু ইউরোপিয়ান কোম্পানি টরিসিড, এদের পোর্টফোলিও অনেক ভালো, এদের কোম্পানি কালচার, পলিসি সবকিছু শুনে বুঝে তারপর ডিসাইড করলাম যে হ্যাঁ, এখানে আসলে জয়েন করা যায়। তো তখন থেকেই পথ চলা শুরু আর কি টরিসিডে। তুমি বর্তমানে টরিসিডে ডিএসসি এবং প্রোডাকশন ডিপার্টমেন্টের ম্যানেজার হিসেবে আছো। 2019 সালে তুমি যখন জয়েন করেছিলে টরিসিডে, তখন তোমার মানে শুরুটা কোন কি ডেজিগনেশনের হিসেবে ছিল? প্রথমে যখন আমি আমার ক্যারিয়ার স্টার্ট করি, তখন আমাকে হায়ার করা হয় সার্ভিস ইঞ্জিনিয়ার হিসেবে। আমি আমাদের কিছু মেশিনারিজ আছে, ওয়ার্ল্ডের মোস্ট এক্সপেন্সিভ মেশিনারিজ, লাইক ডিজিটাল মেশিনারিজ, যেটা দিয়ে হচ্ছে আমাদের সিরামিক সেক্টরগুলিতে বিভিন্ন ডিজাইন,
প্রিন্ট করা হয়, খুবই কমপ্লেক্স মেশিনারিজ। সো আমাদের স্পেনে একটা অফিস আছে ডিএসসি, প্লাস প্রত্যেকটা সাবসিডিয়ারিতে আমাদের এই ধরনের মেশিনারি সার্ভিস থাকে, যেটা ডিএসসি ডিপার্টমেন্টের আন্ডারে, ডিজিটাল সার্ভিস সিরামিক্স। সো আমি এখানে মেশিনারিজের সার্ভিসিং, মেনটেনেন্স, অ্যানুয়াল কন্ট্রাক্ট সব কিছুই আমি টেক কেয়ার করতাম। Okay. ইভেন আমাদের ক্লায়েন্টদেরকে এই বিষয়গুলি, টেকনিক্যাল সাপোর্টগুলি আমরা দিতাম। আবিদ, আমরা একদম শুরুতেই চলে যাই, যখন তুমি আমি দুইজনে ইউনিভার্সিটি স্টুডেন্ট ছিলাম। এখানে আজকে আমার ব্যাপারে আমি কথা বলবো না, আমি শুধু তোমার থেকে জানতে চাইবো, কারণ আমরা দুইজনে ভিন্ন ভিন্ন মানুষ, দুইজনে আলাদা আলাদা মাইন্ডসেট রয়েছে। তুমি যখন ইউনিভার্সিটির শেষের দিকে ছিলে, একজন স্টুডেন্ট হিসেবে ছিলে, তখন তোমার মাইন্ডসেটটা কেমন ছিল? যখন তোমার গ্রাজুয়েশন কমপ্লিট হবে হবে এরকম একটা মুহূর্ত, যেখানে সেমিস্টারগুলো সব শেষ হয়ে যাবে, তারপরে তোমার প্ল্যান এবং ওই মুহূর্তের মাইন্ডসেটটা কেমন ছিল, এটাই আমার প্রথম কোশ্চেন। ভার্সিটি যখন আমরা শেষ করি, তখন আমাদের আসলে শেখার অনেক কিছু আছে, Right. শেখার অনেক জায়গা আছে। আমরা ভার্সিটিতে স্কুল কলেজে যেসব পড়াশোনাগুলি করে আসি, এই পড়াশোনাগুলি আসলে আমাদের জব সেক্টরে খুব বেশি কাজে লাগে না, খুবই সামান্য পরিমাণ অংশই আমরা জব সেক্টরে কাজে ব্যবহার করতে পারি। তখন চিন্তা করলাম যে ঠিক আছে, যেহেতু ইঞ্জিনিয়ারিং পড়াশোনা শেষ করেছি, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং হিসেবে স্টুডেন্ট হিসেবে, সো আমাকে আরও বেশি নলেজ গেদার করতে হবে, আরও বেশি এক্সপিরিয়েন্স নিতে হবে। তো এই চিন্তা করেই আসলে অনেকগুলি অ্যাপ্লিকেশন করা, বিভিন্ন কোম্পানিতে সিভি ড্রপ করা। তুমি So, কি হচ্ছে স্টুডেন্ট থাকা অবস্থাতে অ্যাপ্লিকেশন করেছিলে? না, যখন আমার থিসিস প্রায় কমপ্লিট, আমি তখন পর্যন্ত সার্টিফিকেটও পাইনি, তো তখনই আমি অ্যাপ্লাই করা শুরু করি। পাশাপাশি আমার থিসিসও চলতে থাকে। যখন থিসিস কমপ্লিট হয়ে যায়, আলহামদুলিল্লাহ খুব 1 মাসের মধ্যেই আমি 4টা কোম্পানিতে ইন্টারভিউ দেওয়ার সুযোগ পাই। ওয়াও, নাইস। সো এর পরবর্তীতেই আস্তে আস্তে বাছাই করা, বিভিন্ন কোম্পানিতে আরও সিভি ড্রপ করা। সো আলহামদুলিল্লাহ 1 মাসের মধ্যেই আমার অ্যাপয়েন্টমেন্ট হয়ে যায়, কনফার্মেশন আমি পেয়ে যাই। সো আমার সার্টিফিকেট পাওয়ার আগেই বলতে গেলে আসলে আমার চাকরিতে জয়েন করা। মাইন্ডসেটটা কিরকম ছিল? মানে হচ্ছে আমার কোশ্চেনটা হচ্ছে, এটা সেকেন্ড কোশ্চেনও বলতে পারো বা তুমি ফার্স্ট কোশ্চেনের সাথে রিলেটেড হইতে পারে। এমন হচ্ছে, আমরা প্রথমে সার্টিফিকেট অর্জন করার পর, গ্রাজুয়েট হওয়ার পর আমরা চিন্তা করি যে কোনো একটা ছোট কোম্পানি দিয়ে আমরা শুরু করব। যেমন দেশীয় কোম্পানিগুলো যেগুলো আছে, সেখানে আমরা ছোটখাটো কোনো পদের জন্য অ্যাপ্লিকেশন করবে এবং সেখান থেকে আমাদের ক্যারিয়ারটা শুরু করবে। কিন্তু তুমি কিন্তু আমাদের থেকে একটু ডিফারেন্ট ছিলে। তুমি প্রথমে মাল্টি ন্যাশনাল কোম্পানিতে তোমার হচ্ছে অ্যাপ্লিকেশন করেছিলে চাকরির জন্য, বা যে পদগুলোর জন্য তখন তারা বিজ্ঞাপন বা দিয়েছিল। তাই তো এই যে মাইন্ডসেটটা ছিল তোমার, এই কনফিডেন্সটা কিভাবে আসলো, বা তুমি আমাদের থেকে কিভাবে ভিন্নভাবে চিন্তা করেছো? আচ্ছা, এই বিষয়ে যদি আমি বলি, আমাদের কিছু ভুল আছে, আমাদের সবারই ভুল আছে। যেমন আমরা চিন্তা করি যে কোনো একটা স্টুডেন্টকে আমরা যখন হায়ার করব, তখন আমরা প্রথমে চিন্তা করি যে এক্সপিরিয়েন্স কিনা। সো যেসব কোম্পানিগুলি ফ্রেশারদেরকে এনকারেজ করে, মেইনলি আমার প্রথম টার্গেট ছিল এরকম। আর স্পেশালি এরকম কোনো টার্গেট ছিল না যে আমাকে মাল্টিনেশনালি জব করতে হবে। বাংলাদেশে অনেক লোকাল কোম্পানি আছে, অনেক ভালো পর্যায়ে আছে, অবশ্যই অনেক ভালো তাদের প্রোডাক্ট, তাদের কোয়ালিটি। ইভেন অনেক কোম্পানি আছে যারা এক্সপোর্ট করে বাংলাদেশ থেকে, গ্লোবাল স্ট্যান্ডার্ড মেনটেন করে। সো অনেক ভালো ভালো কোম্পানি আছে। আমার স্পেসিফিক এরকম টার্গেট ছিল না, বাট আল্লাহর রহমতে, আল্লাহর হুকুমে যে কয়টা থেকে অফার পেয়েছি সবগুলি মাল্টিনেশনালি ছিল। লোকাল কোম্পানি ছিল, লোকাল কোম্পানি 3টা কোম্পানি লোকাল ছিল, ওরা আমাকে কল করেছিল, বাট ততদিনে আমি আসলে জয়েন করে ফেলেছি কোম্পানিতে। অসাধারণ। আরেকটা বিষয় হচ্ছে যে আমাদেরকে কখনোই এরকম বাদ বিচার করার কোনো দরকার নেই। যেখানে আমাদের কাজের স্কোপ ভালো আছে, আমরা যদি বুঝতে পারি অথবা কোনো সুযোগ পাই জানার, যে আমরা প্রথমে ইন্টারভিউ দেওয়ার আগে আমরা একটা বিষয় জানি না, যে পরিচিত কেউ যদি থাকে যে এই কোম্পানিটা কেমন, কোম্পানি কালচার কেমন, লার্নিং স্কোপ কেমন, এই বিষয়গুলি যখন আমরা জানতে পারি, তখন আমরা ওইভাবে ডিসিশন নিব যে আসলে এটাতে জয়েন করা যায় কিনা। মেইন ফোকাস রাখতে হবে আমাদেরকে যে টাকা না, আমাদেরকে মেইন ফোকাস রাখতে হবে কোথায় আমাদের কাজের স্কোপ বেশি আছে। রাইট। তুমি যত বেশি কাজ করতে পারবা, তোমার নলেজ তত বাড়বে, তোমার স্কিল তত বাড়বে, তোমার এক্সপিরিয়েন্স তত বাড়বে। ওই যে শুধু টাকার চিন্তা করে যে আমরা স্পেসিফিক কোম্পানিতে হাই স্যালারিতে যে আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে, বিষয়টা এরকম হওয়া উচিত না। বাংলাদেশের স্টুডেন্টদের অনেক কোয়ালিফাইড স্টুডেন্ট আছে, যারা অনেক ভালো ভালো পর্যায়ে আছে। তো সবাই কিন্তু মেইন টার্গেটই রাখে যে এক্সপিরিয়েন্স, রাইট। থেকে আমি ভালো এক্সপিরিয়েন্স নিতে পারবো। প্রথমে আমরা যখন মানে ফ্রেশ গ্রাজুয়েট হই, তখন কিন্তু আমরা জব খোঁজার চাইতে আমাদের পরিচিত বা ডিপার্টমেন্টের বড় ভাই কারা ছিল তাদের সাথে আমরা কন্ট্যাক্ট করার চেষ্টা করি, কারো মাধ্যমে যদি আমরা কোনো চাকরির অপরচুনিটি পাইতে পারি। সেক্ষেত্রে তুমি যে চাকরির অ্যাপ্লিকেশনগুলো করেছিলে,
সেগুলো তুমি ম্যানেজ করেছিলে কিভাবে, তুমি কি কোনো মানে সেটাও যদি মানে বলতে তুমি, তাহলে আচ্ছা। হচ্ছে আমাদের অডিয়েন্স বা ইয়াং যারা আছে তাদের জন্য একটু সুবিধা হবে। বাংলাদেশের কালচারটা আসলে এরকম, যদি একদমই খোলাখুলি বলতে চাই, ওপেন সিক্রেট বিষয়টা যে লভিংটা খুবই ম্যাটার করে বাংলাদেশের জব সার্কুলারের জন্য। কিন্তু যার লবিং নাই তাদের তো চাকরি বাকরি করতে হবে, তাদেরও তো right. কিছু করতে হবে। Right. সো সেই সেন্সে আমার এরকম কখনোই মনে হয় নাই যে আমাকে লবিং লাগবেই। আমার যদি কোয়ালিফিকেশন থাকে, আমার যদি স্কিল থাকে, আমার যদি কাজের প্রতি ডেডিকেশন থাকে, আমার প্যাশন থাকে, অবশ্যই কোম্পানি তোমাকে অবশ্যই খুঁজে বের করে নেবে। তোমার ওইরকম পোর্টফোলিও থাকতে হবে, তোমার সিভিতে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস থাকতে হবে। আশা করি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো অপরচুনিটি পাওয়ার সুযোগ সবাই পাবে। সেলফ কনফিডেন্সটা নিজের প্রতি কনফিডেন্ট থাকতে হবে। আচ্ছা, তুমি যে বললে যে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস, এই ধরনের কি ধরনের এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস এর কথা তুমি বলতেছো? ওকে, আমাদের বাংলাদেশে ডক্টর, ইঞ্জিনিয়ার, অনার্স, গ্রাজুয়েট আরও যতগুলি ডিপার্টমেন্ট আছে, যেমন আমি যদি ইঞ্জিনিয়ার হিসেব করি, ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে ইলেকট্রিক্যাল, সিএসসি, সিভিল ইঞ্জিনিয়ার। সো যেই সেক্টরে পড়াশোনা করুক না কেন, তাকে ওই সেক্টরের এডুকেশনাল টপিকের বাহিরে কিছু এক্সপেরিমেন্ট করতে হবে, কিছু রিসার্চ করতে হবে, কিছু ইনোভেশনে ট্রাই করতে হবে। রাইট। দেন তার অটোমেটিক্যালি একটা কনফিডেন্স গ্রো করবে যে হ্যাঁ আমি পারবো, আমাকে দিয়ে নতুন কোনো সেক্টরে গিয়েও আমি কাজ করতে পারবো, নতুন কোনো প্রজেক্ট নিয়ে আমি কাজ করতে পারবো। সো যেমন আমারও ছিল, আমি যখন সার্ভিস ইঞ্জিনিয়ারিং পিরিয়ড শেষ করে আমি যখন প্রজেক্ট দেখতেছিলাম এই কোম্পানিতে, তখনও কিন্তু আমাকে প্রজেক্ট ম্যানেজমেন্ট নিয়ে কাজ করা লাগে। আচ্ছা। সো আমার একটা কনফিডেন্স তৈরি হয় যে হ্যাঁ প্রজেক্ট কাজ করা লাগবে, আমাকে আমার যেই এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস ছিল, কিভাবে সব কিছু ম্যানেজ করা, কিভাবে বিভিন্ন জিনিস ইমপ্লিমেন্ট করা, কিভাবে একটা প্রজেক্টকে সাকসেসফুল করা, এসব বিষয়গুলিতে আমাকে একটা সাপোর্ট অথবা আমাকে একটা কনফিডেন্স জুগিয়েছে আমার ভার্সিটির এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসগুলি। এই কারণে তুমি অনেক বেশি কনফিডেন্ট ছিলে। আর হচ্ছে তুমি কি মনে করো যে সিজিপিএটা বেশি ইম্পর্টেন্ট নাকি তোমার স্কিলটা বেশি ইম্পর্টেন্ট? সিজিপিএর একবারে যে সিজিপিএ খারাপ হবে আসলে এটা উচিত না। আমাদেরকে ভার্সিটিতে যেসব বিষয়গুলি পড়ানো হয় এর মধ্যে সবচেয়ে বড় যে ইম্পর্টেন্ট বিষয়টা সেটা হচ্ছে ডিসিপ্লিন শেখানো হয়। রাইট। আমরা ভার্সিটিতে যেই সেমিস্টারের পড়াশোনা পরের সেমিস্টারে আমাদের মনে থাকে না। সো যদি আমরা ভার্সিটির ডিসিপ্লিন, ভার্সিটির কোর্স কারিকুলাম, ভার্সিটির পড়াশোনা, টিচারদের গাইডলাইন এগুলি ঠিকমতো যদি আমরা ফলো না করি, ইভেন লার্নিং স্টেজটাতে যদি আমরা অনেক সময় একটু ঢিলামি দেই, পড়াশোনা করতে চাই না, তাহলে কিন্তু আমরা ভালো জিনিস কিছু শিখতে পারবো না। ইউনিভার্সিটি 4 বছর একটা জার্নি, এখান থেকে অনেক কিছু শেখার আছে। একটা স্টুডেন্টকে ডেভেলপ করার জন্য, তার মাইন্ডসেট চেঞ্জ করার জন্য, তাকে ডেডিকেটেড করার জন্য, অথবা তার যেই এডুকেশনাল নলেজ ইমপ্রুভ করার জন্য, সব কিছুর দিক থেকেই ভার্সিটির একটা বড় অবদান আছে। সো তোমার যদি রেজাল্ট যদি খারাপ হয়, দ্যাট মিনস তুমি ভার্সিটির সাথে অ্যালাইন ছিল না, তুমি ভার্সিটির সব গাইডলাইনগুলি ফলো করনি, স্টাডি কোর্স কারিকুলামগুলি তুমি ঠিকমতো পড়োনি। ভার্সিটিতে অনেক ইম্পর্টেন্ট পয়েন্ট থাকে, পড়াশোনা থাকে, যেগুলি আমাদের যে বেসিকটাকে অনেক স্ট্রং করে। সো সেই জায়গাগুলিতে তোমরা অবশ্যই সিজিপি একটা মিনিমাম একটা স্ট্যান্ডার্ড থাকে, যেমন আমরা ভার্সিটির জন্য 3 পয়েন্ট মিনিমাম একটা স্ট্যান্ডার্ড থাকা উচিত। দেন তোমার জন্য নেক্সট স্টেপগুলি খুব ইজি হয়। যদি 3 নিচে চলে যায় তাহলে তোমার জন্য একটু কঠিন হয়ে যায় সিচুয়েশনগুলো। সেক্ষেত্রে আমার মনে হয় সিজিপিএ এবং হচ্ছে পার্সোনাল স্কিল এবং এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস যদি আমি ভালো থাকে, তাহলে আমার কনফিডেন্টও ভালো থাকবে যে আমি ক্যারিয়ারটা কিভাবে শুরু করতে পারি। আই হোপ তোমার এই জিনিসগুলো ভালো ছিল, এই জন্য তুমি অনেক বেশি কনফিডেন্ট ছিলা। এবং প্রত্যেকটা বিষয় একটা আরেকটার সাথে সামঞ্জস্যপূর্ণ, মানে ব্যালেন্স থাকতে হবে। আমার যদি কোনো একটা সাইড বেশি ভালো হয়, কোনো একটা সাইড বেশি খারাপ হয়, তখন আমি ব্যালেন্স থাকবে না। যদি ব্যালেন্স থাকে তাহলে আমিও কনফিডেন্ট থাকবো এবং আমি যেই পদের জন্য অ্যাপ্লিকেশন করব চাকরির জন্য, সেটার জন্য আমি আরো বেশি কনফিডেন্ট থাকবো। রাইট, এক্স্যাক্টলি। ওকে, আমরা তোমার ইউনিভার্সিটির ব্যাপারগুলো জানতে পারলাম যে তুমি এখানে ভালো কিছু অ্যাডভাইস দিয়েছো কি কি করতে হবে ফ্রেশারদের জন্য, বা তুমি কিভাবে তোমার ক্যারিয়ারটা শুরু করেছো। এখন আমরা তোমার এই যে কোম্পানিতে চাকরির শুরুটা কিভাবে ছিল, যখন আমরা ইন্টারভিউ থেকে আলোচনা করতে চাই, কারণ এইটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। কারণ ফ্রেশাররা জানেন না যে তারা কিভাবে একটা ইন্টারভিউ ফেস করবেন, বিশেষ করে মাল্টি ন্যাশনাল ইন্টারভিউ, কোম্পানির ইন্টারভিউগুলো কেমন হয় বা কি প্রিপারেশন তার থাকা উচিত, তুমি কিভাবে ফেস করেছো। তুমি যদি তোমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করো, তাহলে হচ্ছে আমাদের ফ্রেশার যারা আছেন তারা শিখতে পারবে এবং জেনে তারা সেই প্রস্তুতিটা নিতে পারবে।
আমি প্রথমেই অলরেডি বলেছি যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের প্রতি ফোকাস রাখতে হবে, পাশাপাশি সিজিপি অনেক ইম্পর্টেন্ট ম্যাটার। আরেকটা ইম্পর্টেন্ট বিষয় আছে, যেমন লোকাল কোম্পানিগুলি, অনেক কোম্পানি আছে যারা টার্গেট করে যে আমরা এক্সপিরিয়েন্সড কাউকে নেব, আবার তাদের সিলেকশনের মধ্যেও কিছু গ্যাপ আছে, তাদের এখনও অনেক জায়গা আছে ইমপ্রুভ করার। বাট সেদিক থেকে ফরেন কোম্পানিগুলি সবসময় দেখে যে আসলে তার সিজিপি রেজাল্ট অথবা কোন সাবজেক্টে কোন ভার্সিটিতে পড়াশোনা করেছে এগুলির চেয়েও দেখে যে তার মধ্যে আসলে কি আছে, সে কতটুকু নলেজ, সে কতটুকু ডেডিকেটেড, এই বিষয়গুলি তারা অবজার্ভ করে। ইভেন অনেক সময় দেখা যায় যাদের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস বেশি ছিল তাদেরকে তারা বিভিন্ন কোশ্চেন করে যে আপনি এই বিষয়গুলি কি বিষয় নিয়ে কাজ করেছেন, অথবা এই জিনিসটা কি, হ্যাঁ আপনার সিভিতে তো অবশ্যই আপনি রাখতে পারেন কি ধরনের কাজ করেছেন। তখন তারা এই বিষয়গুলি নিয়ে খুব ইন্টারেস্ট ফিল করে যে হ্যাঁ সিজিপি এর বাহিরেও তার কিছু এক্সট্রা অ্যাক্টিভিটিস ছিল। সো তখন ওনারা ভালোভাবে দেখে। ইভেন বাংলাদেশেও অনেক কোম্পানি আছে যারা ফ্রেশারদেরকে এনকারেজ করে, তো তারাও এইসব বিষয়গুলিতে ফোকাস করে যে আমাদেরকে এক্সট্রা কিছু করতে হবে, প্লাস হচ্ছে আমাদেরকে বিভিন্ন ইনোভেটিভ প্রোডাক্ট নিয়ে, ইনোভেটিভ সেক্টর নিয়ে কাজ করতে হবে, বিভিন্ন ইভেন্ট ম্যানেজমেন্ট, প্রজেক্ট ম্যানেজমেন্ট, অনেক কিছু আছে কাজ করার জন্য। সো এগুলিতে আমাদেরকে ফোকাস না করলে আমরা সিভিটা অত বেশি আমাদের স্ট্রং হবে না, ওইটার অত বেশি ভ্যালু অ্যাড করবে না। সো পাশাপাশি আরও কিছু বিষয় আছে, আমাদেরকে কম্পিউটার স্কিল, নেসেসারি ডিপার্টমেন্ট ওয়াইজ বিভিন্ন সফটওয়্যার, যেমন ইলেকট্রিক্যালে বিভিন্ন সিমুলেশন সফটওয়্যার আছে, সিভিলে বিভিন্ন আর্কিটেকচারাল সফটওয়্যার আছে, ড্রয়িংয়ের সফটওয়্যার আছে, ক্যাড, জিস্টার ক্যাড, অনেক ধরনের সফটওয়্যার স্কিল আছে, এগুলি থাকা উচিত, এগুলি আমাদেরকে শিখতে হবে। এগুলি সিভিতে অন্যরকম একটা ভ্যালু অ্যাড করবে, যেটা যে এমপ্লয়ার যারা তারা এটাতে খুবই ইন্টারেস্ট ফিল করে এবং তারা চায় যে হ্যাঁ আমার যেই ক্যান্ডিডেট সে যেন এইসব বিষয়গুলিতে প্রপার নলেজ থাকে, সে যেন খুব সহজেই কোম্পানির সাথে অ্যালাইন করতে পারে অথবা কোম্পানিতে কন্ট্রিবিউট করতে পারে, খুব বেশি সময় যেন তাকে না নেওয়া লাগে ট্রেনিং এর জন্য। সো এই বিষয়গুলি অবশ্যই আমাদেরকে ফোকাস রাখতে হবে। সেক্ষেত্রে আমার ল্যাঙ্গুয়েজটাও তো মনে হয় যে ম্যাটার করে, যদি আমি মাল্টিন্যাশনাল ল্যাঙ্গুয়েজের কথা বলতে গেলে কোনো ইঞ্জিনিয়ারিং সেক্টর, যদি আমি বলি কোনো ইঞ্জিনিয়ারিং সেক্টরে আপনার ফ্লুয়েন্সি ল্যাঙ্গুয়েজ যে খুব IELTS স্কোর 7-8 থাকতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই। যদি কমিউনিকেশন করা যায়, আমাদের অনেকটা ভুল আছে, আমরা অনেকেই বিষয়গুলি আমরা ভুল করি যে আমরা আসলে কথা বলতে চাই না, ইংলিশ আমরা প্র্যাকটিস করতে চাই না, আমরা ভাবি যে আসলে ভুল হলে কে কি বলবে। তো এই বিষয়গুলি থেকে আমাদের জড়তা থাকে, এই বিষয়গুলি থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। আমরা ভুল বলি ঠিক বলি, এটা এক সময় সংশোধন হবে, বাট আমি যদি স্টার্টই না করি কখনোই আমরা কমিউনিকেট করতে পারবো না, স্টার্ট করতে হবে। সো তখন ইভেন আমিও যখন ইন্টারভিউ দেই অথবা যখন আমি এখনো কোথাও জয়েন করিনি, তখনও আমি ট্রাই করতাম যে ইংলিশকে কি ইমপ্রুভ করা যায়, আমাদের ল্যাকিংসটা কোথায় আছে, আমিও প্র্যাকটিস করতাম। তুমি কিভাবে প্র্যাকটিস করতে? ইউটিউবে অনেক চ্যানেল আছে যারা ইন্টারভিউ কোশ্চেন সম্পর্কে অনেক ডিটেলসে তারা ভিডিও তৈরি করে, আমরা ভিডিওগুলি দেখতে পারি। স্পেশালি নট বাংলাদেশি ভিডিও না দেখে ইংলিশ ভিডিওগুলি দেখাটা ভালো, ইংলিশের ফ্লুয়েন্সি বাড়বে। প্লাস বাংলাদেশে অনেক কোম্পানি আছে যারা ফুল ইংলিশ ইন্টারভিউ নেয়, স্টার্টিংটা অ্যাটলিস্ট ইন্টারভিউ ইংলিশে নেয় তারা। সো যদি আপনি ইংলিশ না শিখতে পারেন, তাদের কথা কোশ্চেন অ্যান্সার দেওয়াটা আপনার জন্য কঠিন হয়ে যাবে। সো পাশাপাশি আপনাকে প্র্যাকটিসে থাকতে হবে, যেই ওয়ার্ডগুলি তারা বলবে ওই ওয়ার্ডগুলির সাথে অ্যাটলিস্ট রিলেটেড হইতে হবে, যে হ্যাঁ আমি এই ওয়ার্ডটা চিনি, এই ওয়ার্ডটার মিনিংটা বুঝি। অ্যাটলিস্ট ঠিকভাবে বললাম ভুলভাবে বললাম সেটা ডিফারেন্ট কেস, বাট স্টার্ট করতে হবে আমাকে, যে কোনোভাবেই হোক কনফিডেন্টলি শুরু করতে হবে এবং শুরু করতে হবে, বুঝাতে হবে যে আমি কনফিডেন্ট, আমি পারবো, ওভারকাম করতে পারবো। রাইট। আচ্ছা, তাহলে আমরা ওভারঅল যেটা যে যদি বলতে চাই যে ইন্টারভিউগুলোর ক্ষেত্রে আমাদের সিভিটা অনেক স্ট্রং থাকতে হবে কি আমরা যে ইনফরমেশনগুলো সিভিতে অ্যাড করেছি বা দিয়েছি সেগুলো সম্বন্ধে যারা ইন্টারভিউ বোর্ডে থাকবেন তারা কোশ্চেন করবেন এবং তারা তাদের ইন্টারেস্ট দেখাবেন, এবং সেটা আমি কত কনফিডেন্টলি তাদেরকে বলতে পারি এবং সেটা সত্য বা ট্রুথ কিনা সেটা খুবই গুরুত্বপূর্ণ। এক্স্যাক্টলি।
ইন্টারভিউ পর্বটা আমরা এখানে শেষ করি। তুমি যখন টরিসিটে শুরু করেছিলে একজন সার্ভিস ইঞ্জিনিয়ার হিসাবে, মানে শুরুতে তোমার এক্সপেরিয়েন্সটা কেমন ছিল? নতুন একটা জায়গা, নতুন নতুন মানুষ, মাল্টিন্যাশনাল কোম্পানির কাজ, দেশীয় কোম্পানিও না, তাদের কালচারটা শুরুতে কেমন ছিল বা তোমাকে কিভাবে মানিয়ে নিয়েছিল? আর তুমি একজন তরুণ হিসেবে জয়েন করেছিলে, আর যদি মনে হয় যে দেশি কোম্পানি হতো তাহলে এখানে এক্সপেরিয়েন্স কেউ থাকতো অবশ্যই। সেই জায়গায় তুমি একজন ফ্রেশ এবং তারাও কনফিডেন্টলি তোমাকে হায়ার করেছে, তোমার কাজ দেখে তোমার যোগ্যতাকে তারা মূল্যায়ন করেছে। আর তুমি শুরুতে কিরকম কালচার দেখে বা কিভাবে তুমি ইন্সপায়ার্ড বা অনুপ্রাণিত হয়েছিলে, কিভাবে শুরু করেছিলে? টরিসিটে জয়েন করার পর থেকে আমার পরিচিত তো কেউই ছিল না, কেউই থাকে না নর্মালি, যেহেতু আমি কোনো রিলেটিভস অথবা কোনো লবিংয়ে আমি জয়েন করিনি, Right. ডিরেক্টলি অ্যাপ্লিকেশন করেছি, ইন্টারভিউ দিয়েছি। এই আমি এখন যে কোম্পানিতে আছি এখানে 3বারের মতো ইন্টারভিউ নেওয়া হয় আমার। সো 3বারের জন্য নেওয়া হয়? হ্যাঁ, এখানে তারা ট্রাই করে যে বেস্ট ক্যান্ডিডেট যেন তারা সিলেক্ট করতে আচ্ছা, পারে। ডিফারেন্ট সেগমেন্টে তারা ইন্টারভিউটা নেয়, প্রথম লোকাল ইন্টারভিউ নেয়, তারপর ফরেন ইন্টারভিউ, এরপর আবার ডিরেক্টর ইন্টারভিউ, ডিফারেন্ট টাইপে আচ্ছা, তারা তাহলে একজন ক্যান্ডিডেটকে তারা 3টা ধাপে যাচাই করেন, তারপরে তারা হচ্ছে তাকে মূল্যায়ন করেন যোগ্য হিসেবে। রাইট রাইট। তাহলে তোমার জন্য তো এটা অনেক কঠিন ছিল। অবশ্যই জার্নি কঠিন ছিল, কিন্তু সবচেয়ে বড় ব্যাপার যেটা, সেলফ কনফিডেন্স থাকতে হবে। আরও কিছু বিষয় যেমন আমাকে সিভিতে কোনো ফলস ইনফরমেশন শেয়ার করা যাবে না। আমি যে জিনিসটা আমি শেয়ার করেছি এটা যেন এক্স্যাক্টলি আমার ওই বিষয়ে মিনিমাম ইনফরমেশন নলেজ যেন আমার থাকে। আচ্ছা, অনেকে হচ্ছে এক গাদা ইনফরমেশন দিয়ে রাখে, বাট সেই সম্বন্ধে তার নিজেরও কোনো অভিজ্ঞতা থাকে না। আমার কম হোক বেশি হোক, আমি যেটাই শেয়ার করি সেটা যেন হচ্ছে সত্য এবং সেই সম্বন্ধে যেন আমার ন্যূনতম হলো জ্ঞান থাকে। রাইট রাইট। বলো তুমি কি যেটা সো যখন আমি জয়েন করি তখন তো পরিচিত কেউই ছিল না। সো আমার এসব বিষয়ের চেয়েও বড় ব্যাপার ছিল, টার্গেট ছিল যে আমাকে কিছু শিখতে হবে। কারণ জব সেক্টর কোম্পানি, এক একটা কোম্পানি এক এক ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করে, ডিফারেন্ট কোম্পানিতে ডিফারেন্ট লার্নিং স্কোপ আছে, অপরচুনিটি আছে। সো আমাকে আমার মেইন টার্গেট ছিল যে আমাকে শিখতে হবে, আমাকে এই কোম্পানি থেকে যেই নলেজ, যেই ট্রেনিং, যে ইনফরমেশনগুলি দেওয়া হয় এগুলি যেন আমি ঠিকমতো অ্যাডপ্ট করতে পারি, প্লাস হচ্ছে আমার জব সেক্টরে আমি ইমপ্লিমেন্ট করতে পারি। ইভেন ভালো ভালো কোম্পানি আছে যারা একজন এমপ্লয়িকে ডেভেলপমেন্টের জন্য অনেক ধরনের ট্রেনিং সেশন, স্টাডি মডিউল অনেক কিছুই শেয়ার করে। সো এগুলিতে ফুললি কনসেন্ট্রেশন রাখা, এগুলিতে ভালোভাবে স্টাডি করা, তারপর আস্তে আস্তে বাকিটা সময় বলে দিবে যে কি করতে হবে। আবিদ, তুমি প্রথমে যেটা বলেছো, তুমি যখন শুরু করেছো একজন সার্ভিস ইঞ্জিনিয়ার হিসেবে, তখন হচ্ছে প্রথমে তোমাকে অনেক বেশি ট্রেনিং এবং শেখানোর জন্য অনেক বেশি কাজ করে টরিসিড, এবং তুমি খুব ভালোভাবে তোমার প্রথম পিরিয়ডটা শেষ করেছো। এবং তুমি যেটা বলেছো 2019 সালে শুরু করে তোমার প্রথম পদোন্নতি বা হচ্ছে প্রমোশনটা হয় 2021 সালে। একজন সিনিয়র ইঞ্জিনিয়ার হিসাবে তোমাকে হচ্ছে প্রমোটেড করা হয়, এবং তারপরে হচ্ছে তোমাকে 2024 সালে ডিপার্টমেন্টের ম্যানেজার হিসাবে প্রমোটেড করা হয়। এই যে তোমার প্রমোশনের ব্যাপারটা, তুমি যে একজন ইয়াং হিসাবে, তরুণ হিসাবে তুমি বারবার প্রমোটেড হচ্ছ, সেক্ষেত্রে তোমার কম্পিটিশনটা কিভাবে ছিল বা কালচারটা কিরকম, কিভাবে প্রমোট করা হয়, প্রমোশন দেয়া হয়, সেক্ষেত্রে এখানে ডিফারেন্স বা ভালো লাগার ব্যাপারটা বা এক্সক্লুসিভ কি আছে যেটা তোমার মধ্যে তারা খুঁজে পেয়েছে, যেটা অন্য কারোর মধ্যে হলে সেও ভালো জায়গায় ভালোভাবে নিজের পদোন্নতিগুলো সে পেতে পারে? আমি যখন জয়েন করি টরিসিডে সার্ভিস ইঞ্জিনিয়ার হিসেবে, তারপর 1 বছরের মতো আমি কাজ করি। কাজ করার পর আমি 2021-এ সিনিয়র ইঞ্জিনিয়ার হিসেবে প্রমোটেড হই। সো স্পেনের সাথে আমার সরাসরি কাজ করার একটা সুযোগ ছিল। আমি প্রথম থেকে স্পেনের সাথে কোঅর্ডিনেট করি কাজ করতাম, যেহেতু মেশিনারিজের বিষয়, টেকনিক্যাল বিষয়গুলি ওনারা অনেক এক্সপার্ট, অনেক এক্সপিরিয়েন্স। সো তখন থেকেই তাদের সাথে আমার সবসময় কন্ট্যাক্ট ছিল, সবসময় কমিউনিকেশন ছিল, সবসময় মিটিং হতো। তারা আমাকে বিভিন্নভাবে গাইডলাইন দিত, তারা আমাকে ট্রেনিং করার ব্যবস্থা করতো, রেগুলার অনলাইন মিটিংয়ের মাধ্যমে আমরা ট্রেনিং করতাম। তো যখন তারা দেখলো যে আমাকে দিয়ে তাদের পারপাস সার্ভ হচ্ছে, তারা যে সার্ভিসটা কোম্পানিতে প্রোভাইড করতে চাচ্ছে, আমাদের টরিসিড থেকে যে ডিএসসি সার্ভিসটা আমরা দেয়ার আমাদের যেই সিস্টেম আছে, এটা যখন তারা দেখলো যে ফুলফিল হচ্ছে আমাকে দিয়ে, তখন তারা চিন্তা করলো যে হ্যাঁ, তাকে প্রমোট করা যায়। সো সেমভাবেই ওনারা আমাকে নেক্সট যেই প্রজেক্টগুলি আছে, এই প্রজেক্টগুলি যেন আমি আরও
ইন্সপায়ারেশন আরও মোটিভেশন নিয়ে করতে পারি, ফুলফিল করতে পারি, যে প্রজেক্টগুলি এক্সিকিউট করার প্ল্যান আছে তাদের সেটা যেন ঠিকমতো করতে পারি, এর জন্যই মেইনলি আমাকে প্রমোট করা হয়। আরেকটা বিষয় যেটা আমাদের সবাই খেয়াল রাখা উচিত যে আমাদের প্রমোশনের ক্ষেত্রে কোম্পানি সবসময় দেখবে যে পারফরমেন্স। সো এই জায়গাটাতে বাংলাদেশের যে কোম্পানিগুলি আছে, বাংলাদেশের কোম্পানিগুলি সব কোম্পানি না, কিছু কিছু কোম্পানি আছে যেসব কোম্পানিগুলি চিন্তা করে যে পারফরমেন্সের দিকে ফোকাস না করে, তারা চিন্তা করে কার সাথে কার রিলেশন ভালো আছে। তেলবাজির যে ব্যাপারটা যদি বাংলায় সরাসরি বলতে চাই, অনেকটা ওরকমই তেলবাজি যদি আমরা না বলি, যে রিলেশনের ক্ষেত্রেও অনেক সময় আমরা প্রমোশন পাই, বাট কাজ বা কোম্পানির যে সার্ভিসটা দেওয়ার কথা সেটা বাদ দিয়ে ব্যক্তিগত সম্পর্কটাকে আমরা বেশি ফোকাস করি। কিন্তু আমাদের উচিত যে একমাত্র তাদেরকেই প্রমোটেড করা যারা কাজের প্রতি সিনসিয়ার, যারা তার দায়িত্ব ঠিকমতো পালন করে, রেসপন্সিবিলিটি ফুলফিল করে। সো ওই জায়গাটা আবার স্পেন অথবা মাল্টিনেশনাল কোম্পানিগুলি বেশি ফোকাস করে। ওরা রিলেশনের চাইতেও দেখে যে কার কতটুকু পটেনশিয়ালিটি আছে, কার কাজের প্রতি ডেডিকেশন আছে, কে কত কমপ্লেক্স প্রবলেম সলভ করতে পারে। সবচেয়ে মিনিমাম গাইডলাইন ছাড়া, মিনিমাম মোটিভেশন ছাড়া কারা কত ভালো পারফর্ম করতেছে, স্পেন মাল্টিনেশনাল কোম্পানিগুলি, প্রিন্সিপাল অফিসগুলি এগুলি ফলো করে। সো সেই দিক থেকে আলহামদুলিল্লাহ হয়তো তারা আমার মধ্যে ভালো কিছু পেয়েছে বিধায় আমাকে প্রমোট করেছে। আচ্ছা, এটা আমিও বিলিভ করি, আর এটা খুবই ভালো লাগে যে যখন আমার বন্ধু অনেক ভালো জায়গায় চলে যায়, অনেক ভালো কিছু করে, তখন এটা গর্বের জায়গায় চলে আসে। এই যে তুমি যে একজন ডিপার্টমেন্ট ম্যানেজার, এটা অনেক গুরুত্বপূর্ণ একটা পদ। তোমার আন্ডারে হয়তো অনেক অনেক মানুষজন কাজ করে এবং তুমি অনেক গুরুত্বপূর্ণ প্রজেক্টগুলি হ্যান্ডেল করো, এবং অবশ্যই তুমি ভালো করতেছো। এই যে মেইনটেইন করাটা, এই যে গুরুত্বপূর্ণ পদে যখন তুমি মাত্র, আমরা হচ্ছে 28 থেকে 29 বছরের তরুণ বলা যায়, এখন আমাদের অনেক সময় পড়ে আছে, এমন অনেক ভালো করার জায়গা আছে, সেই জায়গায় তুমি অলমোস্ট একটা পর্যায়ে পৌঁছেছো। কারণ হচ্ছে সফলতা বা সাকসেসের কোনো আসলে সিঁড়ি নেই, এটা যতই উপর উঠবে মানুষ আরো বেশি উপর উঠতে চাইবে, আর আমি বিলিভ করি তুমি আরো অনেক বড় পর্যায়ে যাবে। এবং তুমি যে ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছো, যে প্রোডাকশন এবং ডিএসসি ডিপার্টমেন্ট, এটা খুবই একটা গুরুত্বপূর্ণ ডিপার্টমেন্ট এবং তোমার পদটা অনেক গুরুত্বপূর্ণ। তোমার মেইনটেইনটা তুমি কিভাবে করে, কাজগুলা কিভাবে সামলাও, বা নিচের যারা তোমার নিচে যারা কর্মরত আছে তাদেরকে কিভাবে মেইনটেইন করো, কোম্পানিকে তুমি কিভাবে সার্ভ করো, সবকিছু মিলে তোমার ওভারঅল একটা অভিজ্ঞতা যদি তুমি শেয়ার করো। ওকে, যদি এই বিষয়গুলি আমি ক্লিয়ারভাবে বলতে চাই, প্রথমেই তোমাকে উইনিং মেন্টালিটি থাকতে হবে। ওকে, যেটা আমাদের কোম্পানি স্পেশালি উইনিং মেন্টালিটির উপরে খুব বেশি ফোকাস করে। ওনারা ট্রাই করে যেসব এমপ্লয়ির উইনিং মেন্টালিটি ভালো, যাদের ডিসিশন নিতে যারা ভয় পায় না, যাদের সেলফ কনফিডেন্স ভালো, যারা জানে যে হাউ টু ম্যানেজ। এটা আসলে আমাদের অনেকটা ভার্সিটি লাইফ থেকেও কিন্তু এটার একটা হাতে খড়ি শুরু হয়। যেমন কোনো একটা প্রজেক্ট করা, প্রজেক্টটাকে একদম ফাইনাল স্টেজ পর্যন্ত নেয়া, এটাকে সাকসেসফুল করার পিছনে তোমার যেই ধৈর্য, যে ডেডিকেশন তোমার থাকে, এটাও কিন্তু জব লাইফে একটা রিফ্লেক্ট করে। অবশ্যই, যে তুমি যেই কাজটাই তোমাকে দেওয়া হয় না কেন, তুমি এটাকে সাকসেসফুল করতে পারো। তখন থেকে তুমি যদি এই বিষয়গুলি সিরিয়াসভাবে দেখো, যেমন ভার্সিটির অ্যাসাইনমেন্ট থাকে, ভার্সিটির বিভিন্ন প্রজেক্ট শোকেসিং থাকে, বিভিন্ন থিসিস থাকে, এই বিষয়গুলিতে তুমি যদি সিরিয়াসভাবে হ্যান্ডেল করো, স্টাডি করো, সময় দাও, সেটা তুমি জব লাইফেও দেখবা যে হ্যাঁ, তোমাকে যদি কোম্পানি কোনো কাজ দেয়, তুমিও ওইটাকে ওইভাবে সুন্দরভাবে ম্যানেজ করতে পারতেছো। তো এই জায়গাটাতে আমাদের আরও একটা ইম্পর্টেন্ট পয়েন্ট আছে উইনিং মেন্টালিটির পাশাপাশি, যেটা হচ্ছে প্যাশন্স। আমরা যেটাকে ধৈর্য বলি, ধৈর্য রাখতে হবে আমাদের সবাইকে আমাদের ধৈর্য রাখতে হবে। ধৈর্য যদি আমরা না রাখি, আমরা অনেক ভুল ডিসিশন নিয়ে ফেলবো। সো এই জায়গাগুলিতে আমাদের কাজ করার অনেক সুযোগ আছে। আর ম্যানেজার হিসেবে রেসপন্সিবিলিটি অনেক, আর এর পিছনে আরও একটা ইম্পর্টেন্ট পার্ট কোম্পানি দেখে, যেটা হচ্ছে লিডারশিপ। লিডারশিপ একটা বড় একটা স্কিল। যাদের মধ্যে লিডারশিপ আছে, ওদেরকেই কোম্পানি চায় যে হ্যাঁ, তারা আমার কোম্পানিতে কন্ট্রিবিউশন করুক। সো এই কিছু কিছু বিষয়গুলি যখন আমরা খেয়াল রাখবো, তখন আশা করি আমি যে সবাই খুব দ্রুত প্রমোশন পাবে, এবং সবাই তাদের যেই টার্গেট আছে অথবা গোল আছে, তারা ওটা অ্যাচিভ করতে পারবে। ওকে, অনেক সুন্দর কথা বলেছো। এখন তো আমরা তোমার খুব সাকসেসের গল্প শুনেছি। আমি তোমার যেই 6 বছরের একটা অভিজ্ঞতা, এক্সপিরিয়েন্স তোমার আছে, তুমি অনেক ভালো করেছো।
এবং আমি জানতে চাই যে তোমার মানে তোমার ব্যক্তিগতভাবে তোমার দ্বারা না হোক, যেহেতু তুমি লিডারশিপ পর্যায়ে ছিলে, তোমার টিমের কেউ কখনো কোনো ভুল করেছে কিনা কোনো প্রজেক্টে, এরকম কোনো প্রবলেম কমপ্লেক্স অবশ্যই মানে সৃষ্টি হয়েছে কিনা, এই ব্যাপারে তুমি কিভাবে আবার সেটা হ্যান্ডেল করেছো, ওভারকাম করেছো, সেটা নিয়েও কথা বলতে চাই। তুমি কি Okay. শেয়ার করবে? হ্যাঁ শিওর। ভুল ত্রুটি সবারই থাকবে। Yeah. ভুল ত্রুটি এটা যে একটা বড় ক্ষতি, এর পাশাপাশি আমাদেরকে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, দিস ইজ দ্য অপরচুনিটি। রাইট। আমাদের স্পেশালি আমার কোম্পানি, ওনারা এই প্রবলেমকে অথবা কোনো মিস্টেককে তার একটা অপরচুনিটি হিসেবে দেখে। সো বাংলাদেশে অনেক ভালো ভালো কোম্পানি আছে যারা সেম স্ট্র্যাটেজি ফলো করে যে হ্যাঁ আমি ভুল হয়েছে, ইটস ওকে, এটাকে কিভাবে আমরা ওভারকাম করতে পারি, এটাকে আমরা ডকুমেন্টেড করা যে কি কি মিস্টেক আসে অথবা এই মিস্টেকের সলিউশনটা কি, আমরা ওই বিষয়ে ফোকাস করতে হবে, ওই বিষয়ে আমাদেরকে স্টাডি করতে হবে, অ্যানালাইসিস করতে হবে কিভাবে আমরা এটাকে নেক্সট যেন আবার তুমি রিপিট যেটা না বলেছো হয়। যে উইনিং মেন্টালিটি থাকতে হবে। হ্যাঁ, আবার যে কোনো কমপ্লেক্স সিচুয়েশন ক্রিয়েট হইতে পারে যেটা দেখা যায় যে আমাদের হাতে থাকে না। হ্যাঁ, তো ওই জায়গাগুলিতেও তোমাকে ধৈর্য ধরে কাজ করতে হবে। যখনই তুমি ধৈর্য ধরে কাজ করবা, নেক্সট স্টেপটা কিন্তু তুমি সুন্দর একটা রেজাল্ট পাবা। আবার কোনো একটা মিস্টেক করলে আমাদের বাংলাদেশি এশিয়ান কান্ট্রিতে অনেক বিষয় আছে, যেমন আমরা কোনো একটা মিস্টেক দেখলে আমাদের এমপ্লয়ের সাথে খুবই খারাপ বিহেভ করি, তাদেরকে খুবই স্ট্রিক্টলি প্রেশারাইজ করি। Right. হ্যাঁ ঠিক আছে, প্রেশারাইজ করা যেতে পারে, বাট এটা আমাদেরকে একটা লিমিটের মধ্যে রেখে প্রেশারাইজ করতে হবে, যেন প্রেশারাইজটা এমন না হয় সে যেন তার রেসপেক্টটা হারিয়ে না ফেলে, তার ডিগনিটি যেন নষ্ট না হয়, তার যেন ডিমোটিভেশন না চলে আসে। Okay. তাকে এমনভাবে মোটিভেট করতে হবে, হ্যাঁ তুমি এই মিস্টেকটা এখন করেছো, নেক্সট যেন তোমার এই মিস্টেকটা না হয়, এমনভাবে কাজ করো। ইভেন এই পয়েন্টে তাকে প্রেশারাইজ করতে হবে যেন নেক্সট মিস্টেকটা না হয়। সেক্ষেত্রে আমরা মনে হয় যে আমরা যখন ভুল করি, সেই ভুলটা আমাদের স্বীকার করতে হবে এবং মেনে নিতে হবে যে আমার দ্বারা ভুল হয়েছে এবং এটাকে আমি ওভারকাম করতে পারি, Exactly. আমি এটাকে আবার চেঞ্জ করতে পারি, আরো বেটার কিছু করতে পারি। যখন আমি কোনো কিছু ভুল করবো, সেখানে মানে হচ্ছে হেরে যাওয়া না, এখানে নতুন একটা এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতা অর্জন করা এবং সেখান থেকে বেটার কিভাবে করা যায়, Exactly. পারফেক্ট কিভাবে করা যায়। Exactly. সেক্ষেত্রে তুমি যদি আর কিছু অবশ্যই অবশ্যই এটা ডিপেন্ড করে হচ্ছে আমাদের কোম্পানির বসদের, আমাদের কোম্পানির যারা ম্যানেজমেন্টে আছে, যারা ম্যানেজার আছে, তারা কেমন বিহেভ করতেছে সেই অনুযায়ী কিন্তু এমপ্লয়িরা এটার একটা রেসপন্স করবে। এখন বস যদি খুবই খারাপ বিহেভ করে এমপ্লয়ির সাথে, তাহলে সে অনেক সময় মিস্টেক করেও কিন্তু সেটা স্বীকার করতে চাবে না। কিন্তু বড় বিষয় হচ্ছে যে এই বিহেভিয়ার থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। যদি একটা এমপ্লয়ি ফ্রিকোয়েন্টলি ভুল করতে থাকে, মিস্টেক করতে থাকে, দ্যাট মিনস সে তার কাজের প্রতি সিরিয়াস না। বাট অনেক সময় হয় কি, নতুন একটা ছেলে কোনো একটা সেক্টরে কাজ করতে গেছে, সে হয়তো বা একটা মিস্টেক করতে পারে, সো তাকে এমনভাবে মোটিভেট করা, এমনভাবে বুঝিয়ে বলা যেন সে নেক্সট এই ভুলটা না করে, কিন্তু আমরা তাদের সাথে খারাপ বিহেভ না করাটাই সর্বোত্তম। ওকে, থ্যাংক ইউ সো মাচ, অনেক সুন্দর কথা বলেছো। এবং আপনাদের সবাইকেও ধন্যবাদ জানাতে চাই, আপনারা এতক্ষণ পর্যন্ত আমাদের ভিডিওটি যারা দেখছেন এবং শুনছেন। আবিদুর রহমান খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তিনি বলছেন। আর আপনারা অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং মনে যদি হয় যে আপনার এই ভিডিওটা অন্য পরিচিত কারো কাছে শেয়ার করলে ভালো হবে, অবশ্যই তার কাছে শেয়ার করবেন। আর এতক্ষণ আমরা হচ্ছে আবিদুর রহমানের যে অভিজ্ঞতাটা ছিল 6 বছর একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে, সেই ব্যাপার নিয়ে আমরা আলোচনা করছি। এখন আমরা আরো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, আশা করি আপনারা সবাই আমাদের সাথেই থাকবেন। আবিদ, আমরা এতক্ষণ অনেক মানে ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করেছি। আমার মনে হয় যে গুরুত্বপূর্ণ টপিকের আসলে শেষ নেই, অনেক ইম্পর্টেন্ট টপিক মাথায় আছে। এখন আমি একটা কোশ্চেন করতে চাই, সেটা তুমি পার্সোনালি নিবে না আশা করি। আর কোশ্চেনটা হচ্ছে কি, তোমার যেই অর্জনটা রয়েছে, তুমি যে প্রমোশনটা পেয়েছো বা তোমার একটা 6 বছর একটা খুব ভালো এবং সুন্দর একটা ক্যারিয়ার আছে, এই ক্যারিয়ারের মধ্যে অনেক সময় দেখা যায় অনেক প্রতিবন্ধকতা থাকে। দেখা যায় তোমারও একজন কম্পিটিটর আছেন, বা তুমি যেই পদগুলোতে বা বর্তমানে যেখানে তুমি চাকরি করছো, যেই ডেজিগনেশনটা তোমার রয়েছে, তার জন্য তোমার কম্পিটিটর আছে, হয়তোবা তোমার পাশাপাশি আরেকজন তোমার কলিগ যে আছে, সেও হয়তোবা চাচ্ছে এরকম একটা প্রমোশন ডিজার্ভ করে, সে হয়তোবা নিজেকে মনে করে না, এই পদটা আবিদ সাহেব পেয়েছেন, এটা আমিও পেতে পারি, আমিও ডিজার্ভ করি। সেক্ষেত্রে তুমি কি এই যে পলিটিক্স, ইন্টারনাল পলিটিক্স বা কালচারটা সেখানে কিরকম, বা তোমার প্রতিদ্বন্দ্বী, এগুলো তুমি কিভাবে ম্যানেজ করেছো, যদি সেটার ব্যাপারে বলতে। ওকে, সব কোম্পানিতেই কম বেশি ইন্টারনাল পলিটিক্স থাকে, কম্পিটিশন থাকে, এটা খুবই ভালো। পলিটিক্স আবার এমন পর্যায়ে যেন না যায় যেন এমপ্লয়িরা তাদের
মোটিভেশন, তাদের ডিগনিটি এগুলি হারিয়ে ফেলে। সো কম্পিটিশন থাকাও ভালো। ইভেন সব কোম্পানিতে competition. হেলদি কম্পিটিশন, সব কোম্পানিতে এই ধরনের কম্পিটিশন আছে। বাট আমাদেরকে একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে, সেটা হোক মাল্টিন্যাশনাল হোক লোকাল, আমরা একটা কোম্পানির মধ্যে যারাই কাজ করি কেউ কারো কম্পিটিটর না। ওকে, কিভাবে? প্রত্যেকটা কোম্পানির একটা টার্গেট আছে, একটা ভিশন আছে, একটা Right. মিশন আছে। আমাদের সবার টার্গেট ওইটাই সেম হওয়া উচিত। আমাদের কখনোই এরকম কোনো মাইন্ডসেট থাকা উচিত না যে কেউ আমার কম্পিটিটর, তাকে আমাকে ওভারটেক করতে হবে অথবা তাকে ড্রপ করে আমাকে সামনে এগিয়ে যেতে হবে, এরকম কোনো মেন্টালিটি থাকা উচিত না। যে কোম্পানির টার্গেট, কোম্পানির অ্যাচিভমেন্ট, কোম্পানির গোলের দিকে কোম্পানির জন্য কন্ট্রিবিউশন করতে পারে, কোম্পানি অটোমেটিক্যালি তাকে চুজ করবে, তাকে প্রমোটেড করবে, তাকে নেক্সট অপরচুনিটি দিবে কোম্পানি। সো Right. আমাদের লোকাল কোম্পানিগুলিতে আমরা চিন্তা করি যে আমার সাথে যে আছে তার চেয়ে আমি কোনোভাবে তাকে কীভাবে কালার বানাই করতে পারবো, বাট দেখা যায় যে অনেক সময় সে তার চেয়ে কাজে অনেক খারাপ, অথবা যে আছে অপোজিটে সে কাজে অনেক ভালো। সো এই জায়গাগুলিতে আমাদেরকে কাজ করতে হবে, আমাদেরকে মাইন্ডসেটটা চেঞ্জ করতে হবে যে কোনোভাবেই আমরা কোম্পানির যে কজন এমপ্লয়ি আছে সবাই একটা টিম হিসেবে কোম্পানির যেই গোল আছে, যে ভিশন অ্যাচিভ আছে, করার জন্য সেটা অ্যাচিভ কাজ করতে হবে এটা। ওকে, অনেক সুন্দর বলেছো। আচ্ছা, এখানে আমি একটা কোশ্চেন করতে চাই যে আবিদ, তুমি তো 6 বছর ধরে টরিসিডে কর্মরত আছো, 2019 সাল থেকে বর্তমানে 2025 সাল শেষ হবে। আমার প্রশ্নটা হচ্ছে, তুমি তো এখান থেকে অনেক অভিজ্ঞতা অর্জন করেছো। দেখা যায় কর্পোরেট কোম্পানিগুলো হয় কি, আমার কম্পিটিটিভ যে কোম্পানিটা আছে সেখানে কোন কোন এমপ্লয়ি ভালো করছে এই ডাটাটা কিন্তু আমার কাছে থাকে। তুমি যে ভালো করছো এই ইনফরমেশনটা অনেক কোম্পানির কাছেই আছে, তারা জানে। তোমাকে কি কখনো এরকম কোনো কোম্পানি অফার করেছে যে আবিদ সাহেব আপনি আমাদের কোম্পানিতে জয়েন করেন, আমরা আপনাকে আরো বেটার অপরচুনিটি দিব? আর তুমি যদি সুইচ করতে তাহলে তো নিশ্চয়ই আমরা সেটা জানতে পারতাম। তুমি এখানে স্টে করতেছো স্টিল তোমার সেইম কোম্পানিতে, তোমার এখানে ভালো লাগার ব্যাপারটা কি, বা টরিসিডের কালচারটা কিরকম যে তোমাকে হচ্ছে ইন্সপায়ার করছে প্রতিনিয়ত এখানে থাকার জন্য, এখানে কন্ট্রিবিউট করার জন্য, আরো কাজ করার জন্য? সেটা সম্বন্ধে আমরা আসলে জানতে চাই। ওকে, হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি আরও অফার পেয়েছি। বাট সবাই আসলে স্যালারি ফোকাস করে, যে ভালো স্যালারি অফার করে চায় যে একটা এমপ্লয়িকে তারা অ্যাপয়েন্ট করার জন্য। পছন্দ থাকতেই পারে, অফার করতেই পারে, এটা খুবই স্বাভাবিক। বাট যারা আমরা সুইচ করব অথবা আমরা যারা এমপ্লয়ি যারা আছি, আমাদেরকে চিন্তা করতে হবে যে আসলে আমি যে কোম্পানিতে সুইচ করতে চাচ্ছি, কোম্পানি কালচার কেমন, আপনার লার্নিং স্কোপ কতটুকু আছে, ইভেন আপনি কতটুকু এক্সপিরিয়েন্স এখান থেকে আপনি গ্যাদার করতে পারবেন। নট অনলি আপনার এক্সপিরিয়েন্স তারা ইউটিলাইজ করবে, বাট তারা আপনাকে কিছু ইনপুট দিতে পারবে না, এরকম হলে আমাদের সুইচ না করাটাই ভালো। আবার অনেক সময় দেখা যায় যে হ্যাঁ, বাংলাদেশে অনেক কোম্পানি আছে, ভালো ভালো কোম্পানি আছে, সেখানে তারা কোম্পানি কালচারও ভালো, কোম্পানি পলিসি ভালো, সব কিছু মিলিয়ে যদি ম্যাচ করে অবশ্যই সুইচ করা উচিত। বাট আমি এখন পর্যন্ত সুইচের কোনো চিন্তা করিনি। অফার ছিল, অবশ্যই ছিল, কিন্তু আরো কিছু ইম্পর্টেন্ট ব্যাপার আছে। ওকে, শেয়ার করো আমাদের সাথে। প্রত্যেকটা কোম্পানিতে এমপ্লয়ীদেরকে কিভাবে ট্রিট করা হয় এটা খুব ইম্পর্টেন্ট। রাইট। আমার যে কোম্পানিতে আমি আছি এই কোম্পানিতে প্রত্যেকটা এমপ্লয়ীকে একটা অ্যাসেট হিসেবে ট্রিট করা হয়। ওয়াও, সো দ্যাটস গ্রেট। সো বাংলাদেশে অনেক ভালো ভালো কোম্পানি আছে, তো সবাই মধ্যেই এই মাইন্ডসেটটা অথবা এই মেন্টালিটি থাকা উচিত যে তার এমপ্লয়ি কোনো ওয়ার্কার অর সার্ভেন্ট না, তারা কোম্পানির একটা অ্যাসেট। তো যখন আপনি এই ধরনের অপরচুনিটি পাবেন যে হ্যাঁ এই কোম্পানি কালচার অনেক ভালো, কোম্পানির পলিসি ভালো, কোম্পানি ম্যানেজমেন্ট ভালো, আমি মনে করি যে হ্যাঁ এখানে সুইচ করা যায়। রাইট। ওকে, নেক্সট আমার কোশ্চেনটা হচ্ছে, আবিদ তুমি তো অনেক দিন ধরে যেহেতু কাজ করতেছো, তোমার পাশাপাশি নিজের কোম্পানির কলিগ ছাড়াও আমি মনে করি যে তোমার প্রতিনিয়ত নতুন নতুন মানুষদের সাথে তোমার পরিচিত হয়, কাজের ক্ষেত্রে তাদের সাথে বন্ধুত্ব হয়, ফ্রেন্ডশিপ হয়, এবং বিভিন্ন কথাবার্তা শেয়ার করি আমরা। দেখা যায় অনেক ক্ষেত্রে বলি ভাই আমার বসটা এরকম, অভিযোগ দেই। সেক্ষেত্রে অনেক অভিযোগ আছে, যেমন দেশীয় কোম্পানির সাথে হয়তো বা তোমার কখনো আড্ডা হইলে বা কর্পোরেট কোনো ইয়ে হইলে, ভাই আমি তো অনেক প্যারার মধ্যে আছি, বস আমাকে এরকম প্যারা দেয়, এরকম এরকম প্রবলেম। সেক্ষেত্রে আমি জানতে চাই তোমাদের যে নীতি নির্ধারকরা আছেন তাদের বিহেভিয়ার বা তাদের কালচারটা কিরকম, যেটা তুমি দেশীয় কোম্পানিগুলোতে
কমপ্লেন পাও বা অভিযোগ দেয় পরিচিত কোনো তোমার হচ্ছে অন্য কোম্পানির কলিগ বা বন্ধু যাদের সাথে তোমার পরিচয় হয়, তুমি যদি কোনো একটা কম্প্যারিজন করতে, নীতি নির্ধারকরা আসলে কেমন হওয়া উচিত? ওকে, বাংলাদেশে অনেক ভালো কোম্পানি আছে যাদের কালচার পলিসি অনেক ভালো। ওকে, সো আমি একদম শর্ট সেন্টেন্সে যদি আমি বলতে চাই, কোম্পানির কালচার, কোম্পানির পলিসি, এটা টোটাল বিষয়টা রিফ্লেক্ট করবে হচ্ছে আপনার ম্যানেজমেন্ট, আপনার বস অথবা আপনার ফাউন্ডার্স কেমন। রাইট। সো যে কোম্পানির ফাউন্ডার মাইন্ডসেট, তার চিন্তা ভাবনা, তার ভিশন যেমন, কোম্পানির কালচার, কোম্পানির পলিসি, সব বিষয়গুলিতে আপনি ওইভাবে রিফ্লেক্ট দেখতে পারবেন। যেমন অনেক কোম্পানি আছে যাদের অফিসের এনভায়রনমেন্টই ভালো না, একজনের সাথে সবসময় কনফ্লিক্ট বাঁধে রাখে, অথবা নিজেদের মধ্যে একটা ফাইটিং সিচুয়েশন ক্রিয়েট করে রাখে, মনোমালিন্যর যে বিষয়টা থাকে, এই বিষয়গুলি সবসময় তাদের মধ্যে থাকে। এই ধরনের কোম্পানি কালচার কখনোই কোম্পানির গ্রোথের জন্য ভালো না। রাইট। তো আমাদের সবাইকে একটা স্ট্রিক্ট পলিসিতে আসতে হবে যে আমি আমার কলিগের সাথে কেমন বিহেভ করব, অথবা আমার কলিগের সাথে আমার রিলেশনটা কেমন রাখা উচিত, মিনিমাম যেই প্রফেশনালিজমের যে জায়গাটা আছে এই জায়গাটাতে আমাদের রিলেশন কেমন থাকা উচিত, এই বিষয়গুলিকে আমাদেরকে অবশ্যই ফোকাস করতে হবে। সেই ক্ষেত্রে কোম্পানির যারা ফাউন্ডার, ম্যানেজমেন্ট যারা আছেন, ওনাদেরকেই ডিসাইড করতে হবে যে আমি আমার কোম্পানির পরিবেশ কেমন দেখতে চাই, আমার এমপ্লয়ীদের মধ্যে কেমন রিলেশন থাকা উচিত। ইভেন অনেক সময় বিভিন্ন প্রবলেমের কারণে সেম ডিপার্টমেন্টের ডিফারেন্ট ডিপার্টমেন্টের কলিগদের মধ্যে অনেক সময় ঝামেলা হয়। ওই বিষয়টাও ম্যানেজমেন্টে যারা আছেন, সিনিয়র পর্যায়ে যারা আছেন, ওনারা এমনভাবে ব্যালেন্স করে দেয়া যেন দুইজনই কোম্পানির প্রতি ডেডিকেশন থাকে, কোম্পানির সাথে তারা কাজ করার জন্য আগ্রহী থাকে, কোনোভাবেই যেন তারা মন খারাপ না করে। এই বিষয়গুলি ফোকাস করতে হবে আমাদেরকে। আশা করি আমরা এই বিষয়গুলিতে ওভারকাম করতে পারবো। এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ, মানে হচ্ছে কালচারটা ঠিক রাখা, ব্যালেন্স রাখা। কারণ কোম্পানির কালচারটা যত ভালো হবে কোম্পানি তত বেশি গ্রো করবে, এবং কোম্পানি যখন গ্রো করবে একটা দেশের অর্থনীতিটাও তত বেশি গ্রো করবে। এক্স্যাক্টলি। সেক্ষেত্রে এটা খুবই ইম্পর্টেন্ট। আশা করি বর্তমানে বাংলাদেশে যেসব কোম্পানি রয়েছেন তারা অনেক ভালো করতেছেন, আর আমরা উই হোপ যে তারা আরো ভালো করবেন, এটাই আমরা আশা রাখি। আবিদ, অনেক গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আমরা আলোচনা করেছি, আর তুমি অনেক সুন্দর ভাবে আমাদেরকে বুঝিয়ে দিয়েছো, অনেক সহজভাবে। রিয়েলি থ্যাঙ্কফুল ফর দ্যাট। অ্যান্ড আমার এই প্রশ্নটা হচ্ছে, তুমি তো ইঞ্জিনিয়ারিং সেক্টরে আছো, রাইট? তুমি এখন বর্তমানে একটা ডিপার্টমেন্টের প্রোডাকশন অ্যান্ড হচ্ছে ডিএসসি ডিপার্টমেন্টের বস হিসাবে আছো, এবং আমার কোশ্চেনটা হচ্ছে যারা বর্তমানে ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করছেন, বিভিন্ন কোম্পানিতে কর্মরত আছেন, তাদের ব্যাপারে তুমি কিছু বলতে চাও কিনা, যা কিভাবে তারা মেইনটেনেন্সটা করবে, বা একটা কোম্পানিতে সবচেয়ে এই ডিপার্টমেন্টগুলিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ, তাই না? তারা কিভাবে আরো বেটার করবে, তাদের জন্য কি তোমার কোনো মেসেজ থাকবে কিনা সেটা জানতে চাই। ফার্স্ট অফ অল, আমি এখনো বস না, আমি এখন পর্যন্ত লার্নিং স্টেজে আছি। মাত্রই একজন প্রোডাকশন ডিপার্টমেন্ট এবং ডিএসসি ডিপার্টমেন্টের রেসপন্সিবল হিসেবে আছি। আমি এখনো নিজেকে বস মনে করি না। এটা তোমার হচ্ছে হাম্বলনেস। বসের চেয়েও আমাদের সকলের উচিত যে যারাই বস লেভেলে যারা আছে সবাইকে লিডার হওয়া উচিত। আমাদেরকে গাইডলাইন, মোটিভেশন, ডিরেকশন এগুলিতে ফোকাস করা উচিত বসদের। ইভেন অনেক লিডার আছে যারা হাতে কলমে দেখিয়ে দেয় ওয়ার্কারদেরকে, এমপ্লয়ীদেরকে, জুনিয়রদেরকে যে আসলে আমার কাজটা কিভাবে করা উচিত, বেটার ওয়েটা শিখিয়ে দেয়। তো দে আর দ্য গুড ফর দ্য কোম্পানি। প্রত্যেকটা কোম্পানির যেই ইন্ডিভিজুয়াল ডিপার্টমেন্ট আছে অথবা যে রেসপন্সিবিলিটিতে আছে, ওই রেসপন্সিবিলিটি সম্পর্কে তার প্রপার নলেজ আর প্রপার ইনফরমেশন থাকা উচিত। ইভেন সে যখন কোনো একটা কাজে যাওয়ার আগে তাকে অবশ্যই তার ওই রিলেটেড কাজের যত ইনফরমেশন আছে, যত ডাটা আছে, যত রিপোর্ট আছে, সব কিছু তারা স্টাডি করে যাবে। তাহলে আমার মনে হয় তাদের কাজ করার জন্য সহজ হবে। আর সার্ভিসের ক্ষেত্রে বললে, কোনো একটা মেশিনে যখন আমরা সার্ভিস করার আগে অনেক সময় আমরা কি হয় যে নতুন অনেক মেশিনের প্রবলেম রাইজ হয়। সো প্রবলেম রাইজ হলে তখন আমরা দেখে অনেক সময় ভাবি যে না, এটা সলভ করা যায় না। সো এই জিনিসটা আমাদেরকে ইমপ্রুভ করতে হবে। আমরা অনেক সময় ভাবি যে এই জিনিসটা তো কখনো দেখি নাই, এই প্রবলেমটা কেন হলো জানি না, তখন আমরা আমাদের অন্য একটা বুঝ দিয়ে দিই কোম্পানিকে অথবা ক্লায়েন্টকে বুঝিয়ে দিই যে এটা হবে না, কখনো ঠিক হবে না। বাট না,
এই জায়গাটাতে আমাদেরকে কাজ করার স্কোপ, যে প্রবলেমটা ফেস করছি আমরা, এটাকে বেস্ট সলিউশন দেওয়াটাই হচ্ছে একটা রেসপন্সিবলের দায়িত্ব, একটা সার্ভিস ওরিয়েন্টেড কোম্পানির দায়িত্ব। সো যখন আমরা এই এই সার্ভিসটা দিতে পারবো, কমপ্লেক্স প্রবলেমটাকে আমরা সলভ করে দিতে পারবো, তখনই আমাদের কোম্পানির অথবা যেই ডিপার্টমেন্ট আছে রিলেটেড, ওই ডিপার্টমেন্টের একটা বড় একটা ক্রেডিট তৈরি হবে, Right. ইভেন মার্কেটে তাদের একটা ভালো রেপুটেশন তৈরি হবে। সো এটা আমরা কিভাবে করব? এটা প্রথমে আমাদেরকে যেই কাজে যাব আমরা, ওই কাজের ফুল ডিটেলস সম্পর্কে আমাদের বেসিক নলেজ থাকতে হবে। যে ট্রাভেল শুটিং করবে, যে সার্ভিস করবে, রিপেয়ার করবে, তাকে প্রত্যেকটা পার্টসের, প্রত্যেকটা কম্পোনেন্টের, প্রত্যেকটা ইকুইপমেন্টের ডিটেলস, ওয়ার্কিং প্রিন্সিপাল, ডায়াগ্রাম, ডাটা শিট সব কিছু আমাদেরকে জানতে হবে। Okay. তখনই আমরা সহজেই প্রবলেমটা আইডেন্টিফাই করতে পারবো। ইভেন অনেক এক্সপিরিয়েন্সের মধ্যে থেকে ছোট একটা বিষয় আমি শেয়ার করি তোমাকে, যে বাংলাদেশে অনেক মেশিনারি যাচ্ছে যেটা ডিরেক্টলি স্পেয়ার ইম্পোর্ট হয়, বাট আমরা ওই স্পেয়ারটাকে অনেক সময় খুবই সামান্য আধা ঘন্টা 100 টাকা 200 টাকা ইনভেস্ট করে আমরা কিন্তু একটা অনেক এক্সপেন্সিভ ইকুইপমেন্টকে আমরা রিপেয়ার করে ফেলতে পারি, বাট আমরা অনেক সময় এটা করি না। এটা না করলে আলটিমেটলি কোম্পানির এক্সপেন্স বাড়ে। পসিবল কিভাবে? সেক্ষেত্রে আমার কি ইমপ্রুভমেন্ট করতে হবে, আমি কিভাবে করতে পারি? আচ্ছা, ওই ইমপ্রুভমেন্টটাই আমি অলরেডি বলেছি, যে আমাদেরকে টোটাল বিষয়টা, টোটাল মেশিন সম্পর্কে আমাদেরকে প্রপার নলেজ থাকতে হবে। কোনো একটা মেশিনে কাজ করতে যাওয়ার আগে আমাদেরকে এই বিষয়, মেশিনটা সম্পর্কে ডিটেলস জানতে হবে। আমাদেরকে এই মেশিনের ওয়ার্কিং প্রিন্সিপাল, প্রত্যেকটা কম্পোনেন্ট, কোন কোন পার্টস কি কাজে লাগে, সব বিষয়গুলি জানতে হবে। প্রপার নলেজ থাকা Proper লাগবে। knowledge থাকতে আচ্ছা, আমার একটা কোশ্চেন হচ্ছে কি, আমরা তো অনেক ব্যাপার নিয়ে আলোচনা করেছি। আমি তোমার টরিসিড যে কোম্পানিটা আছে, আমি তোমার কোম্পানির ব্যাপারে কিছু একটু বলো, বা তোমাদের কোম্পানির কাজ কি কি করছে তারা, সে ব্যাপারে একটু নলেজ আমাদেরকে দিতে দাও। ওকে, টরিসিড বাংলাদেশে যত সিরামিক্স কোম্পানি আছে, ওকে, সিরামিক্স কোম্পানিগুলির র মেটেরিয়ালস, টেকনিক্যাল সাপোর্ট, ডিজাইন, কনসালটেন্সি এগুলি আমরা প্রোভাইড করি। অলরেডি টরিসিড সিরামিক সেক্টরের পাশাপাশি টেক্সটাইল সেক্টরেও ইন করেছে। আমরা good. টেক্সটাইলের ইঙ্ক নিয়ে কাজ করি। সো হোপফুলি আমাদের আরও বিগ অপরচুনিটি আছে ইন ফিউচারে। সো টরিসিড স্প্যানিশ কোম্পানি, অলরেডি তুমি হ্যাঁ, ভিডিওতে শেয়ার করেছো। কাজটা তুমি বলে দিলে সেটা অনেক অডিয়েন্সরা জানতে কেউ পারবে। যদি কোনো সিরামিক্স রিলেটেড কোনো প্রোডাক্ট তৈরি করতে চায়, এই প্রোডাক্টের A to Z সব ধরনের ম্যাটেরিয়ালস, সব ধরনের টেকনিক্যাল সাপোর্ট, ডিজাইন এগুলি আমরা প্রোভাইড করি। তাহলে তোমরা সরাসরি B2B কানেক্টেড হিসেবে কাজ B2B, করো, তোমরা exactly. কোনো রিটেইলার না, বা হচ্ছে retailer, কাস্টমারদের সাথে customer সরাসরি সাথে ডিল করো না, আমরা তোমরা deal করি না। সরাসরি। তাহলে তুমি কয়েকটা এক্সাম্পল দাও, বাংলাদেশে তোমরা কাদের সাথে কাজ করছো, Okay. কোন ধরনের কোম্পানিগুলির সাথে কাজ করছো? ওকে, বাংলাদেশে যেমন আকি, সিভিসি, সিরামিক, ডিবিএল, বিএইচএল, বিসিএল, খাদিম, ফুয়াং, ওরা বাংলাদেশের Wow. ভালো ভালো যারা ম্যানুফ্যাকচারার কোম্পানি আছে সবাই আমাদের ক্লায়েন্ট, সবার সাথে আমরা কাজ করতেছি। যেহেতু তুমি ভালো একটা বড় একটা ডেজিগনেশন বা দায়িত্ব পালন করতেছো, আমার মনে হয় তুমি হচ্ছে কোম্পানিগুলি ভিজিট করতে যাও অনেক সময়। অবশ্যই অবশ্যই, আচ্ছা, সেখানে ভিজিট করতে গেলে তোমার ওইখানে কালচারটা কি রকম দেখো, বা ওদের ইমপ্রুভমেন্টের জায়গাটা অনেক কি? অনেক সুন্দর, অনেক সুন্দর। বাংলাদেশে অনেক যারা সিরামিক সেক্টর নিয়ে যারা কাজ করে, ম্যানুফ্যাকচার যারা আছে, তাদের মাইন্ড সেট আপ, তাদের এনভায়রনমেন্ট, তাদের স্ট্র্যাটেজি, তাদের প্ল্যানিং সব কিছু অনেক গ্লোবাল স্ট্যান্ডার্ড। ইভেন বাংলাদেশের সিরামিক সেক্টরটাকে তারা ট্রাই করতেছে তার জন্য এক্সপোর্ট ওরিয়েন্টেড করা যায়, সেম লাইক এ টেক্সটাইল সেক্টর। সো আমি আশা করি যে খুব শীঘ্রই, অলরেডি অনেকগুলি কোম্পানি এক্সপোর্ট করা স্টার্ট করে দিয়েছে। ইভেন রিসেন্টলি সিভিসি, আকি, ওনারা অনেক এক্সপোর্ট করা স্টার্ট করেছে। ইন ফিউচারে বাকি সবগুলি কোম্পানিও আশা করি যে এক্সপোর্টে চলে যাবে। ইভেন বাংলাদেশ মার্কেটে যত এক্সক্লুসিভ এক্সপেন্সিভ লাক্সারিয়াস আইটেমগুলি সব টরিসিডের ম্যাটেরিয়ালস। আবিদ, আমরা এখন এই পর্যায়ে খুবই গুরুত্বপূর্ণ একটা সেন্সিটিভ একটা কোশ্চেন নিয়ে আলোচনা করব। আমার কোশ্চেনটা হচ্ছে, তুমি একজন ট্রিপলি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার, তুমি বিএসসি কমপ্লিট করেছো এবং তোমার খুব সুন্দর একটা ক্যারিয়ার আছে। তুমি যে সাবজেক্টটা চুজ করেছো, কারণ হচ্ছে বর্তমানে দেখা যায় যে আমরা যখন সাবজেক্ট চুজ করতে যাই ইউনিভার্সিটিগুলিতে ইন্টারমিডিয়েট শেষ করার পর, আমরা একটু দোটানায় পড়ে যাই, মানে আমরা কিভাবে ক্যারিয়ারটা শুরু করব। মানে অনেকেই দেখা যায় যে মানে
কোনো প্ল্যান ছাড়াই সে একটা ডিপার্টমেন্টে ভর্তি হয়ে যায়, পরে দেখা যায় যে তার ক্যারিয়ারটা ভালো হয় না, সে ম্যানেজ করতে পারে না, তার প্যাশন ছিল একদিকে, সে অন্য একটা ডিপার্টমেন্ট চুজ করেছে। আর ট্রিপলি ব্যাপারটা হচ্ছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, সেক্ষেত্রে আমাদের একটা পুরনো একটা নীতিও আছে, যেমন আমরা সিভিল ইঞ্জিনিয়ার, কম্পিউটার ইঞ্জিনিয়ার, এরকম ডিপার্টমেন্টগুলিকে অনেক বেশি প্রাধান্য দেই বর্তমানে। সেখানে ট্রিপলি ব্যাপারটাকে আমরা অনেক সময় সাইডে ফেলে ফেলে রাখি। আমার কথা হচ্ছে, আমরা যখন সাবজেক্টগুলো চুজ করব অ্যাজ এ স্টুডেন্ট হিসাবে, যখন মাত্র ইউনিভার্সিটিতে ভর্তি হব, আমরা কোন মাইন্ড সেট আপ রেখে হচ্ছে আমাদের সাবজেক্টটা চুজ করব। আর তুমি কিভাবে ট্রিপলি চুজ করেছো সেটা নিয়ে জানতে চাই। ওকে, এটা খুবই একটা ইম্পর্ট্যান্ট কোশ্চেন জাহিদ। যে আমরা ডিপার্টমেন্ট সিলেক্ট করার জন্য কোন ডিপার্টমেন্ট আমরা সিলেক্ট করব, একটা হেজিটেশন অনেকেরই কাজ করে, অথবা আমরা মাইন্ডসেট ঠিক করতে পারি না যে আসলে কোন ডিপার্টমেন্টে আমার স্টাডি করা উচিত অথবা কোন ডিপার্টমেন্টে কাজ করা উচিত। যদি ওভারঅল আমরা চিন্তা করি যে বাংলাদেশের জন্য সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে সেক্টরগুলি আমি মনে করি, এর মধ্যে আছে ফার্মিং, এগ্রিকালচার। এই দুইটা সেক্টরে আমরা ওইভাবে ট্রিট করি না। নিঃসন্দেহে এই দুইটাতে অবশ্যই ফোকাস করা উচিত আমাদেরকে। একটা দেশ স্বয়ংসম্পূর্ণ হওয়ার জন্য এই দুইটা ডিপার্টমেন্ট খুব ইম্পর্টেন্ট। বাংলাদেশে এই ডিপার্টমেন্ট আছে, স্টাডি আছে, সাবজেক্ট আছে, ইউনিভার্সিটি আছে, কিন্তু আমরা এটার আউটপুটটা পাই না। এখানে যেই লুপহোলগুলি আছে অথবা যেই ল্যাকিংসগুলি আছে এই ডিপার্টমেন্টগুলির, অথবা এখানকার যে গ্রাজুয়েট স্টুডেন্টরা বের হয়, তারা কেন ওই সার্ভিসটা দিতে পারে না স্টাডি রিলেটেড, অথবা আমাদের ফার্মিং এগ্রিকালচারে তারা কেন কন্ট্রিবিউশন করতে পারতেছে না। অনেকেই করতেছে কাজ, বাট আরও বেশি কাজ করা উচিত আমাদেরকে। এই সেক্টরটাকে কীভাবে আমরা আরও ইমপ্রুভ করতে পারি, এই বিষয়ে অবশ্যই আমাদের বাংলাদেশে ফোকাস করা উচিত। পাশাপাশি ইঞ্জিনিয়ারিং সেক্টরটা অনেক ইম্পর্টেন্ট। এক একটা কান্ট্রি যখন ডেভেলপ করে, এর পিছনে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের খুবই খুবই হাই কন্ট্রিবিউশন, প্লাস রেসপন্সিবিলিটি, প্লাস তাদের ইনভলভমেন্ট অনেক বেশি থাকে। ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন যেটাকে বলে, অথবা ফ্যাক্টরি ইনস্টলেশন, কমিশন, নিউ প্রজেক্ট এস্টাবলিশ করা, ইভেন রোড, হাইওয়ে, ট্রান্সপোর্ট, সব জায়গাতে ইঞ্জিনিয়ারিং সেক্টরের কাজ আছে অনেক। সো এখন আমাদেরকে বুঝতে হবে যে আমরা কোন কাজটা আমার কাছে খুব ভালো লাগে, আমি কোন কাজটা এনজয় করতে পারি, কোন কাজটা আমি প্যাশন নিয়ে কাজটা করতে পারি, আমাকে এটা আগে বুঝতে হবে। যদি আমি দেখি যে না, আমি একটা বিল্ডিং ডিজাইন করতে আমার খুব ভালো লাগতেছে, আমি সিভিল ইঞ্জিনিয়ারিং করতে পারি। আমার ইন্টেরিয়র নিয়ে কাজ করতে পছন্দ হচ্ছে, ভালো লাগতেছে, আমি আর্কিটেকচার নিয়ে পড়াশোনা করতে পারি। আবার অনেকে চিন্তা করে যেন আমি মেশিন নিয়ে কাজ করতে পছন্দ হচ্ছে, ভালো লাগতেছে, এটা নিয়ে খোঁচাখুচি করা, এটার পিছনে সময় দিতে আমার খুবই এনজয় ফিল করি, অথবা আমি বোর ফিল করি না। সো এই জায়গাগুলিতেই আমাদেরকে চিন্তা করতে হবে যে কার পছন্দ কি। যখন আমি বুঝতে পারবো যে হ্যাঁ, এই কাজটা আমি মন থেকে করতে পারতেছি, আমার কোনো প্রেশার আসতেছে না। কেউ যদি আমাকে বলেও যে আবিদ, এই মেশিনটা নিয়ে কাজ করো, তুমি নিশ্চিন্তে মনে যে কোনো চিন্তা ছাড়া নিজ থেকেই ভালো লাগার জায়গা থেকে কাজ করো, তুমি তাহলে ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল তোমার জন্য খুবই খুবই ভালো সাবজেক্ট। সবগুলি সাবজেক্টই খুবই ভালো। আর এগুলির পাশাপাশি হচ্ছে ডক্টরদের তো কোনো এটা বলা লাগে না, সবাই আমরা ডক্টরদের ইম্পর্টেন্স সম্পর্কে জানি। বাট একটা বিষয় আমরা ফোকাস করতে হবে যে বিজনেসম্যান হওয়া যাবে না, আমাদেরকে মানবিক ডক্টর হইতে হবে, এইটুকুই। অবশ্যই। আচ্ছা, সেক্ষেত্রে আমরা যারা স্টুডেন্ট হিসেবে মানে হচ্ছে ইন্টারমিডিয়েট পর্যন্ত তো অনেকটা কমন পড়াশোনা, তাই না? পরে দেখা যায় যে আমাদের ডিসিশন নিতে হয়, কঠিন ডিসিশনগুলো আমাদের নিতে হয় যখন আমরা ইউনিভার্সিটিতে ভর্তি হব। সেক্ষেত্রে আমরা অনেক সময় প্ল্যান করি যে আমি আগে শেষ করি, তারপর আমি আমার ক্যারিয়ার নিয়ে দেখব। তখন দেখা যায় প্রবলেমটা সেখানে অনেক মানে কমপ্লিকেটেড হয়ে যায়। আমার মনে হয় যে তুমি যেটা বলেছো, আমাদের আগে থেকে প্রি প্ল্যান করা উচিত। আমার কোন জিনিসটা ভালো লাগছে সেই অনুযায়ী আমি হচ্ছে একটা ডিপার্টমেন্ট চুজ করব এবং সেখান থেকে আমার পড়াশোনা শেষ করব। তাহলে আমি যে ক্যারিয়ারটা শুরু করব, সেই ক্যারিয়ারটা অনেক সুন্দর হবে যে আমার মনে হয়। আচ্ছা, তুমি তো একটা রেপুটেটেড ইউনিভার্সিটি থেকে পড়াশোনা শেষ করেছো। আমি যদি তোমাকে কোশ্চেন করি, ইমপ্রুভমেন্টের জায়গা তো অনেক আছে। তুমি কি মনে করো যে আমাদের এডুকেশন সেক্টরে আরো অনেক ইমপ্রুভমেন্টের জায়গা আছে, বা তুমি আরো কোথায় যদি ইমপ্রুভমেন্ট হইতো, আরো বেটার কোনো কিছু থাকতো এডুকেশন সিস্টেমে, তাহলে তুমি আরো বেটার নিজেকে আরো ভালো জায়গায় প্রেজেন্ট করতে পারতে? এরকম কি কোনো কিছু আছে? অবশ্যই খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। বাংলাদেশের যতগুলি ভার্সিটি আছে, সব ভার্সিটির
এখন অনেক ভালো করতেছে সবাই, যেটা আজ থেকে আমাদের সময় অত ভালো ছিল না, অল্প কিছু ভার্সিটি হ্যাঁ, ভালো করতো। প্র্যাকটিক্যালটাতে সবাই কেন যেন একটু পিছিয়ে থাকে। আমি বলি এরকম যে একটা থিওরি আমরা কতটুকু ভালো বুঝতে পারলাম এটা ডিপেন্ড করবে আমি এটা কতটুকু ইমপ্লিমেন্ট করতে পারতেছি। যখন আমি একটা থিওরি পড়লাম, খাতা কলমে লিখলাম, বাট ইমপ্লিমেন্ট করতে পারলাম না, দ্যাট মিনস হচ্ছে আমি শুধু এটা মুখস্থ করছি, বাট এটার যে পারপাসটা, এটার যে ইউটিলাইজেশন, যে অ্যাপ্লিকেশন, এই জিনিসটা আমরা ঠিকমতো বুঝতে পারিনি। সো বাংলাদেশে এই জায়গাটাতে অনেক গ্যাপ আছে, এখনও অনেক গ্যাপ আছে। ইভেন এখন পর্যন্ত আমি যেটা দেখি যে ভার্সিটি লাইফগুলিতেও খাতা কলম পর্যন্তই সীমাবদ্ধ থাকে, প্র্যাকটিক্যাল করার মতো টিচারদেরও এরকম ইচ্ছা থাকে না, স্টুডেন্টরাও এটা প্র্যাকটিক্যাল ক্লাসটা অনেক লম্বা সময় ধরে হয়, ক্লাসটা প্রচন্ড বোরিং ক্লাস হয়। অবশ্যই আর এটাকে কিভাবে এন্টারটেইনের মধ্যে নেওয়া যায়, এন্টারটেইনের ভালোভাবে সবাই যেন এনজয় করে এবং শিখে। হ্যাঁ, এটাই আমি বলতেছি যে এই জায়গাগুলিতে কাজের প্রথম স্টেপ হচ্ছে ইনস্ট্রুমেন্ট রাখা, টিচারদেরকে সেশনটাকে এমনভাবে প্রেজেন্ট করা স্টুডেন্টদের কাছে, তুমি যে কাজটা করো এটা একটা সুন্দর একটা আউটপুট আসবে। যখন তুমি এটা এনশিওর করতে পারবা স্টুডেন্টদেরকে, হ্যাঁ তুমি এই প্রসেসে কাজ করো, প্র্যাকটিক্যালটা করো, দেখবা তুমি খুব ভালো একটা আউটপুট পাবা, খুব চমৎকার একটা ইনোভেশন অথবা একটা প্রোডাক্ট তুমি পাবা অথবা রেজাল্ট পাবা, তখনই সবাই আমরা ইন্টারেস্ট ফিল করবো যে হ্যাঁ তাই নাকি, আমরা কাজ করাটা উচিত। এই জায়গাগুলিতে আমাদের কাজ করা উচিত। প্লাস হচ্ছে ভার্সিটি লাইফে আমরা অনেক স্টাডি করি যেগুলি শুধু আমরা পরীক্ষার এক্সাম পেপারস পর্যন্তই লিমিটেড থাকে, কিন্তু আমরা এক্সপেরিমেন্টে করে যে আরও অনেক শিখতে পারবো, অনেক বেশি ইনোভেশনের স্কোপ আনতে পারবো, অনেক ইমপ্লিমেন্টেশন করতে পারবো, এই জিনিসগুলিতে আমরা এখনো ফোকাস করি না। তো আমাদের উচিত এই জায়গাগুলিতে কাজ করা। আর আরও একটা বিষয় হচ্ছে যে যখনই আমরা প্র্যাকটিক্যালের পিছনে আগাই, আমরা চিন্তা করি যে কস্ট একটা কোশ্চেন আসে যে এই একটা এক্সপেরিমেন্ট করবো, আমার তো একটা কস্ট থাকবে। সো এই জায়গাটাতে অবশ্যই ভার্সিটির সাপোর্ট দেওয়া উচিত। প্রত্যেকটা ভার্সিটির উচিত একটা সিঙ্গেল ল্যাব করে দেয়া, যেখানে ডিফারেন্ট টাইপের ম্যাটেরিয়ালস থাকবে, আইটেম থাকবে, ইকুইপমেন্ট থাকবে, ইনস্ট্রুমেন্ট থাকবে। তোমরা এখানে তোমাদের যা কাজ আছে, তোমাদের কোনো এক্সপেরিমেন্ট দরকার, টেস্ট দরকার, সব এখান থেকে তোমরা কাজ করবা, বাট আবার সেটা জায়গা মতো জমা দিয়ে রেখে যাবা। তখন আবার নেক্সট ডে আবার আরেকজন আসবে কাজ করতে, অথবা পাশাপাশি আরেকজন যদি কাজ করতে চায় সেও তার মতো করে কাজ করবে। সো এই ফ্যাসিলিটিগুলি কিছু কিছু ভার্সিটি এখন অলরেডি দিচ্ছে। ইভেন আমাদের সময়ও আমাদের ভার্সিটিও আমাদেরকে এই ধরনের সুযোগ দিয়েছে। ভার্সিটিতে তোমরা ল্যাবের ইকুইপমেন্টগুলি তোমরা নিজেদের কাজে ইউজ করতে পারবা। সো এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। আমি মনে করি যে এমপ্লয়ীদেরকে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের জন্য, প্লাস নিজের এক্সপেরিমেন্টাল নলেজ বাড়ানোর জন্য, নিজের ইনোভেশন আনার জন্য কোনো একটা বিষয়ে গুরুত্ব দিতে পারে। রাইট। আচ্ছা, সেক্ষেত্রে আমার বর্তমান কোশ্চেনটা হচ্ছে, তুমি একজন তরুণ, আমার মনে হয় তুমি অনেক তরুণ এবং হচ্ছে অনেক প্রতিভাবান একজন মেধাবী একজন ইঞ্জিনিয়ার। সেক্ষেত্রে ইঞ্জিনিয়ারদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে প্র্যাকটিক্যাল নলেজ জানাটা খুবই গুরুত্বপূর্ণ। আর যদি কোনো স্টুডেন্ট সে প্র্যাকটিক্যাল নলেজটা খুব ভালোভাবে জানে এবং হচ্ছে ইউনিভার্সিটি থেকে তাকে সেই শিক্ষাটা যদি দেয়া হয়, এডুকেশনটা দেওয়া হয়, তাহলে তারা দেশ এবং জাতির জন্য অনেক ভালো করবে। আর অবশ্যই আমরা তখন অর্থনীতিতে অনেক বেটার করতে পারবো, কারণ বাহিরের দেশগুলো দেখা যায় যে প্র্যাকটিক্যাল নলেজটা তাদের অনেক বেশি ইম্পর্টেন্ট। আর সেই জায়গায় আমরা অনেক ফাঁকিবাজির কথা চিন্তা করি, কারণ দেখা যায় আমাদের অ্যাসাইনমেন্টগুলো দিলে অ্যাসাইনমেন্টগুলো আমরা সবসময় কপি পেস্ট করার চেষ্টা করি, ওইখানে তেমন কোনো ইনোভেশন আমরা আনার ট্রাই করি না। আর প্র্যাকটিক্যাল ক্লাসগুলোতে আমরা অনেক ফাঁকিবাজি করার ট্রাই করি। একজন ইঞ্জিনিয়ার সে তো হচ্ছে প্রবলেম সলভ করবে, তাই না, কমপ্লেক্স প্রবলেম সলভ করবে। আর সেই জন্য তার অনেক বেশি স্কিল জানাটা অনেক বেশি ইম্পর্টেন্ট, নলেজ থাকাটা অনেক বেশি ইম্পর্টেন্ট, আর এটা খুবই গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে শুধুমাত্র আমাদের স্টুডেন্ট ভাই আপনারা যারা আছেন, আপনারা, আমি বিশ্বাস করি আপনারা অনেক ভালো করতেছেন, আমার কারোর জন্যই কোনো কমপ্লেইন নেই। বাট আমি বলবো যে অবশ্যই আপনারা যদি ক্যারিয়ারে ভালো করতে চান, কারণ ক্যারিয়ারটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, কারণ আমরা বলি যে ক্যারিয়ারটা দেখা যাবে, ওইটা যখন আমরা শেষ করবো তখন দেখা যাবে। এই মেন্টালিটি থেকে বের হয়ে আমাদের একটা প্রি প্ল্যান থাকতে হবে, আমাদের আগে থেকেই শিখতে হবে। যদি শিখতে পারি তাহলে আমরা একজন আবিদুর রহমান হইতে পারবো। আর আবিদ, আমরা অনেকক্ষণ তো কথা বললাম আপনার সাথে, তোমার সাথে। আসলে তুমি তো এখন অনেক, তোমার সাকসেস বা অনেক ভালো করার অনেক জায়গা আছে, তুমি তো এখন অনেক ইয়াং, আমরা এখন অনেক ইয়াং, বা তুমি তো অলরেডি শুরু করেছো, একটা পর্যায়ে আছো। আমরা যারা শুরু করিনি, আমরা তো ট্রাই করলে ইনশাল্লাহ আমাদের অনেক সময় আছে, যদি চেষ্টা করি আমরা পারবো। তোমার নেক্সট প্ল্যান কি, ফিউচার প্ল্যান কি, নিজেকে কোথায় দেখতে চাও তুমি? তোমার মানে তুমি তো আরো বেটার করতে পারো, সেই জায়গায় তুমি নিজে কোথায় দেখতে চাও? পার্সোনালি যদি তুমি আমার কথা জিজ্ঞেস করো, আমার যেই ভিশন, আমার ইচ্ছা
যে আমি দেশ আর দেশের মানুষের জন্য যদি কিছু কন্ট্রিবিউট করতে পারি, কারো উপকারে যদি আসি, আমার এটাই আমি মনে করি আমার অ্যাচিভমেন্ট, আমার প্রাউডের জায়গা। থ্যাংকস সো মাচ ফর ইউর মাইন্ডসেট। you. ওকে, গুড। আই উইশ আমার তোমার জন্য অনেক দোয়া রইলো। আর আমি তো অলরেডি তোমার জন্য অনেক গর্বিত, প্রাউড ফিল করি এবং সব জায়গায় আমি তোমাকে নিয়ে প্রাউডলি কথা বলি, এবং আজকে তুমি আমাকে সময় দিয়েছো, এই জন্য আমি রিয়েলি রিয়েলি থ্যাঙ্কফুল ফর ইউ। এবং আমি অলওয়েজ যেটা বলি, আমার মেন্টালিটিটা আগে অন্যরকম ছিল, কিন্তু এই যে সময় যেতে যেতে আমার মেন্টালিটিটা চেঞ্জ হয়েছে। আমার মনে হয় যে লার্নিং অনেক বেশি ইম্পর্ট্যান্ট, শিখতে হবে আমাদের অনেক বেশি। সেটা আমরা যে নলেজ থাকবে, যে অবশ্যই প্রতিভাবান, যে মেধাবী, সেটাকে আমরা মূল্যায়ন করতে হবে। সে হইতে পারে আমার পরিচিত ভাই, সে হইতে পারে আমার পরিচিত বন্ধু বা বড় ভাই বা ছোট ভাই, সেটাই গুরুত্ব দিতে হবে। যেমন আজকে আমি তোমার কাছ থেকে শিখলাম, এই যে মেন্টালিটিটা আমি চেঞ্জ করেছি, যে আমি আমার ফ্রেন্ডের কাছ থেকে শিখবো, তাকে আমি শুনবো, এইটা আমার কাছে নিজেকে অনেক ভালো লাগে। আমি বেটার ফিল করি যে আমার মাইন্ডসেটটা চেঞ্জ হয়েছে শিখার মেন্টালিটিটা। আমি যদি মনে করি আমাদের সবার মধ্যে এই মেন্টালিটিটা আসে, আমরা অনেক বেটার করতে পারবো। আর ওভারঅল তুমি কি কিছু বলতে চাও সবার জন্য? যদি কোনো মেসেজ দিতে চাও তুমি, আমাদের যারা ইয়াং আছে এবং যারা শুরু করেছে বা যারা শুরু করবে, যারা স্টুডেন্ট আছে, তোমার ক্যারিয়ার থেকে যারা, তো আমি চাই যে সবাই একজন আবিদুর রহমান হয়, সবাই অ্যাটলিস্ট নিজের জায়গায় সে স্বয়ংসম্পূর্ণ হয়। যদি আমরা ব্যক্তিগতভাবে স্বয়ংসম্পূর্ণ হই, তাহলে আমাদের পরিবার স্বয়ংসম্পূর্ণ হবে। আর কোনো একটা এলাকায় যদি একটা সবগুলো পরিবার স্বয়ংসম্পূর্ণ হয়, তাহলে ওই এলাকাটাই স্বয়ংসম্পূর্ণ। আর এইভাবে সব এলাকা যদি স্বয়ংসম্পূর্ণ হয়, তাহলে একটা কান্ট্রি, একটা দেশ স্বয়ংসম্পূর্ণ। আই বিলিভ প্রত্যেকটা মানুষ, এবং আই উইশ আমাদের দেশের প্রত্যেকটা মানুষ যেন স্বয়ংসম্পূর্ণ হয়, যাতে করে আমাদের দেশটা অনেক বেশি স্বয়ংসম্পূর্ণ হয় এবং বিশ্বের দরবারে মাথা তুলে দাঁড়াতে পারে। আমি বিলিভ করি তুমি আমাদেরকে অনেক আজকে ইম্পর্টেন্ট কথা বলেছো, এবং ওভারঅল তুমি সবারকে একটা মেসেজ দাও যাতে সবাই অনেক বেটার করতে পারে। আর আমরা এইভাবে আজকের পডকাস্ট এখানে শেষ করবো এইভাবে। ধন্যবাদ জাহিদ, আমাকে নিয়ে You are বলার most মতো welcome. আসলেই এত কিছু নাই। না আমি ব্রাদার, এখনো- ইউ রিয়েলি ডিজার্ভ। আমি এখনো খুবই ছোট পর্যায়ে আছি, আমার এখনো শেখার অনেক স্কোপ আছে। তবে খুবই আমার ভালো লাগতেছে এটা যে তুমি চাচ্ছ যে আমাদের ইয়ং জেনারেশন যারা আছেন, আমাদের অডিয়েন্স যারা আছেন, জব সিকার যারা আছেন, তাদেরকে তুমি চাচ্ছ যে সবার এক্সপিরিয়েন্স যারা আছে তাদের কিছু কিছু ইনফরমেশন যেন অ্যাটলিস্ট তাদের কাজে লাগে, অনেক Right. বিষয়গুলি তারা যেন জানতে পারে। Right. এই বিষয়টা, উদ্যোগটা আমার খুবই ভালো লেগেছে। থ্যাংক ইউ এই সো জন্য তুমি মাচ। আমাকে বলাতে আমি আর ডিনাই করিনি, আমি সাথে সাথে তোমার থ্যাংক ইউ। ইনভাইটেশনে রেসপন্স করেছি। খুবই ভালো উদ্যোগ। আর আমি যারা ইয়াং জেনারেশন আছে অথবা নেক্সট যারা জব সিকার যারা আছেন, তাদের জন্য কিছু বিষয় আমি বলতে চাই যে শিওর। সবাইকেই নিজেদের ডেভেলপমেন্টের জন্য কাজ করতে হবে, আমাকে কিছু না কিছু শিখতে হবে। আমাকে আমাকে প্রত্যেক দিন নতুন নতুন বিষয় সম্পর্কে আমাকে জানতে হবে। আমার কোনো একটা দিন, কোনো একটা মাস যেন এরকম কখনো না যায় যে আমি কিছু শিখতে পারলাম না, ঘুরে ফিরে বেড়াইলাম, এইরকম যেন কিছু না হয়। হ্যাঁ, অনেক সময় হয় কি আমরা ঘুরতে গেলেও কিন্তু অনেক কিছু এক্সপ্লোর করতে পারি। রাইট। সো এই এক্সপ্লোর জায়গাটা যেন স্টপ হয়ে না থাকে, আমরা সবসময় যেন কিছু শিখতে থাকি। ইভেন অনেক সময় হয় কি যে ফ্রেন্ড সার্কেল মেনটেন করাটাও কিন্তু একটা বড় একটা ক্রেডিট, অনেক বড় একটা লার্নিং। এখান থেকে মূলত হচ্ছে লিডারশিপের ব্যাপারটা শুরু হয়ে যায়, টিম মেনটেন করা। এটা খুবই খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। প্লাস মানুষের সাথে কিভাবে মিশতে হবে, কিভাবে গ্রুপ নিয়ে এগিয়ে যেতে হবে, রাইট। কিভাবে আমাদের একটা প্রোগ্রাম সাকসেস করতে হবে, সবকিছু বিষয় শেখার অনেক জায়গা আছে। সো আমাদের প্রত্যেকটা স্টুডেন্টদেরকে এই বিষয়গুলি শিখতে হবে, জানতে হবে যে আমরা যেন সবসময় লার্নিং স্টেজে থাকি, শিখতে থাকি, আমরা যেন বন্ধ না হয়ে যায় আমাদের শিক্ষা। আর সাহস রাখতে হবে। আমরা অনেক সময় হেজিটেশন ফিল করি যে কি একটা ভুল করে ফেলবো, এর আগে থেকেই যেন কোনো হেজিটেশন কাজ না করে। আমরা ভুল হোক, এমন তো আমরা কেউ ভুল করতেছি না যে মানুষ মেরে ফেলতেছি, এরকম ভুল যেন না হয়। ছোটখাটো যেসব ভুল হবে কোনো বিষয় না, ভুল থেকে শিখতে হবে, বাট রিপিট করা যাবে না কোনো মিস্টেক। সো এই জায়গাটাতে ইমপ্রুভ করার জায়গা আছে। প্লাস যারা মাত্র জয়েন করেছে ভালো ভালো কোম্পানিতে, তারা ওইখানেও যেন নিজের একটা জায়গা ক্রিয়েট করতে পারে, তৈরি করতে পারে, কোম্পানির জন্য কন্ট্রিবিউশন করতে পারে, ভ্যালু অ্যাডেড করতে পারে। সো এই জায়গাগুলি যখন আমরা ফোকাস করব, তখন আমাদের নিজেদের একটা অস্তিত্ব তৈরি হবে। কোম্পানি বুঝবে যে না, জাহিদ এই কাজের জন্য জাহিদ বেস্ট। কোম্পানি যখন বুঝবে যে জাহিদ এই কাজের জন্য বেস্ট, তখন ওই কাজের জন্যই জাহিদকে পার্মানেন্ট ভাবে কোম্পানি চিন্তা করে নেবে।
ওই জায়গা থেকে আরো ভালো রেসপন্সিবিলিটি, আরো ভালো জায়গায় নিয়ে যাওয়ার জন্য কোম্পানি ইচ্ছা পোষণ করবে, রাইট। তারা ট্রাই করবে। আর দু একটা পয়েন্ট যদি আমি বলি, শিওর। সর্বপ্রথম সৃষ্টিকর্তার উপরে আমাদেরকে অনেকত্ব থাকতে হবে। নিঃসন্দেহে। বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন সবার প্রতি দায়িত্ববান হইতে হবে। রাইট। ইভেন ফ্রেন্ড সার্কেলও অবশ্যই। অনেক সময় ইম্পর্টেন্ট। ফ্রেন্ড এমন একটা জিনিস যে যেটা আমরা আমার ফ্যামিলিদের সাথে শেয়ার করতে না পারি, কিন্তু আমরা বন্ধু বান্ধবের সাথে সেটা শেয়ার করতে পারি। বিপদে আপদে অনেক সময় যেটা আমরা ফ্যামিলিকে পাশে না পেলেও বন্ধু বান্ধবকে আমরা পাশে পাই। তো সবাই সবার জায়গা থেকে খুবই ইম্পর্টেন্ট সবাই লাইফে। এরপরে কেরিয়ার, জব সেক্টর, স্টাডি লাইফ, সবচেয়ে বড় ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে ইথিক্স থাকতে হবে আমাদের সবার মধ্যে, ইন্টিগ্রিটি থাকতে হবে। এই ইথিক্স ইন্টিগ্রিটি খুব ইম্পর্টেন্ট। ইভেন এটা আমি আমার কোম্পানি থেকে অ্যাডপ্ট করেছি। আমার কোম্পানি এই বিষয়ে খুবই ফোকাসড। এটা শুধু আমার কোম্পানি বলে তা না, সব কোম্পানিকেই ইথিক্সের নিয়ে ফোকাস করতে হবে। একমাত্র ইথিক্সই হচ্ছে এখন ফিউচার। যেসব কোম্পানিগুলি ইথিক্যাল কোম্পানি হবে, ওইসব কোম্পানির ফিউচার অনেক ভালো হবে। আর ওই ইথিক্যাল কোম্পানিগুলিতে ইথিক্যাল পার্সনগুলি অ্যাপয়েন্টমেন্টের সুযোগ পাবে। সো আমাদের সবার উচিত যে এই বিষয়ে ইথিক্স বলতে গেলে, বাংলায় বলতে গেলে সৎ, নীতিবান, ন্যায় বিচার করা, এই বিষয়গুলি চলে আসে আর কি। তো এই জায়গাগুলিতে আমরা স্ট্রিক্টলি ফলো করব। আনইথিক্যাল কোনো কাজ করা যাবে না। মিস্টেক আমাদের হবে, মিস্টেককে রিকগনাইজ করতে হবে, রিপিট করা যাবে। হ্যাঁ, রিপিট করা যাবে না। সো আশা করি যে আমরা আমাদের টার্গেটে পৌঁছাইতে পারবো ইনশাল্লাহ। ওকে, থ্যাংক ইউ সো মাচ আবিদ অ্যাগেইন। এবং আমি সবাইকে বলতে চাই, আপনারা যারা এতক্ষণ পর্যন্ত আমাদের ভিডিওটি দেখেছেন, আমরা জানি না কতটুকু আপনাদের জন্য নলেজ শেয়ার করতে পেরেছি, তবে আমরা যথেষ্ট পরিমাণ চেষ্টা করেছি। আপনারা সেটা কমেন্টস করে জানাবেন যে আপনারা কি শিখতে পেরেছেন, অথবা আমাদের যদি কোনো ভুল ইনফরমেশন থেকে থাকে সেটা আপনারা কমেন্টস করে জানাবেন। আশা করি আপনারা সাপোর্ট দিবেন এবং অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের একটি সাবস্ক্রাইব আমাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ। এবং সবাইকে আবারও ধন্যবাদ জানাই।